ওকে, হ্যালো সবাইকে স্বাগতম আজকে ভার্সি মাস্টার ক্লাসে। তো আজকে এটা অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসে আমরা সলভ করব ফিজিক্স সেকেন্ড পেপারের দ্বিতীয় চ্যাপ্টার স্থিতরিত। তোমাদের নরমালি পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে সেখান থেকে চলতরিতে পার্টে কোশ্চেনটা বেশি হয় সেকেন্ড পেপারে কম্পারেটিভলি, আর স্থিরতরিত থেকে একটু কম হয়, বাট মোটামুটি একটা করে প্রশ্ন এখান থেকে আসে। আর এমসিকিউ হওয়ার কারণে সাধারণত টিচাররা তেমন কোনো বড় কমপ্লিকেট ম্যাথ দিতে পারেন না। স্থিরতরিত তুমি যে প্রবলেমগুলো সলভ করতে চাও এই চ্যাপ্টারের অনেকাংশে দেখা যায় ভেক্টর অ্যাপ্লাই করা লাগে। যেমন ধরো প্রাবল্য বের করতে গেলে কিন্তু ভেক্টর মাস্ট হয়ে যাবে, যদিও বিভব বের করতে গেলে আবার ভেক্টর মাথা কামাইতে হবে না। তো তারা সাধারণত কোশ্চেন করে বসেন এভাবে যেমন তোমার প্রতিসমতা ইউজ করা যায়, মানে ভেক্টর থাকলেও ওটা নালিফাই করে দেওয়া যায়। তা তুমি চিন্তা করে একটু দেখতে হবে কোশ্চেন ব্যাংক গুলো যে ভালো করে সলভ করে থাকো, তাহলে আর তোমার এই চ্যাপ্টারে তেমন কোনো সমস্যার কথা না। ঠিক আছে, তাহলে শুরু করি আমাদের ক্লাস। প্রথমেই সিকের ওয়েটের 2022-23 মানে একদম রিসেন্ট বছরটা কোশ্চেন এখানে শুরু করব। তো খেয়াল করে দেখো প্রশ্নে কি বলা হচ্ছে। প্রশ্নে বলছে 3 মিটার দূরত্বে অবস্থিত দুইটি বিন্দু চার্জের মধ্যে 0.075 নিউটন বল কাজ করে। চার্জ দুইটির সর্বমোট চার্জের পরিমাণ 20 মাইক্রোকুলম্ব। তাহলে চার্জ দুইটির মান কত? আচ্ছা, পুরা কোশ্চেন যদি পড়া হয়ে যায় এটা বোঝার কথা যে চার্জ আছে দুইটা, এদের মধ্যে বল কাজ করতেছে, আকর্ষণ বা বিকর্ষণ আমার মাথা ঘামাচ্ছি না। কিন্তু ওই দুইটা চার্জের যে সমষ্টি, এই যে সর্বমোট চার্জের পরিমাণ, এটা হচ্ছে 20 মাইক্রোকুলম্ব। তাহলে এখন ওই চার্জ দুইটির মান কত? তুমি যদি চাও অঙ্কটা করার আগেই অপশনগুলো একবার চেক করে দেখতে পারো কাদেরকে যোগ করলে 20 মাইক্রোকুলম্ব হয়। যেমন নাম্বার 1 যোগ করলে কিন্তু 20 হয়। তারপরে ধরো তোমার নাম্বার ডি, নাম্বার ই, এদেরকে যোগ করলেও কিন্তু 20 হচ্ছে। কিন্তু কোনটা 20 হচ্ছে না? বি আর সি কিন্তু 20 হচ্ছে না। তাহলে আমরা এক দেখাতে বুঝে গেছি আমাদের অপশন বি আর সি বাদ। যদি কপাল ভালো হইতো তাহলে আমাদের হয়তো একটা উত্তরই পড়ে থাকতো যাকে যোগ করে 20 পাওয়া যায়। যেহেতু পাওয়া যাচ্ছে না তখন আমাকে অঙ্ক শুরু করতে হবে। সবসময় চেষ্টা করবো এমসিকিউতে অঙ্ক সম্পূর্ণ সলভ না করে যদি আগেই গেস করা যায় গেস করে ফেলবা। মানে বেসিক্যালি আমরা অপশন টেস্টিং করতেছিলাম এখানে। ঠিক আছে, তাহলে এই শর্ত অনুসারে যে কথাগুলো বলছে ওটাকে আমরা এখন ফর্মুলায় বসে বসে দেখি। দুইটা চার্জের মধ্যে যে বল কাজ করবে, আকর্ষণ হোক বা বিকর্ষণ, সেটা কিন্তু আমরা কুলম্বের বল দ্বারা প্রকাশ করি। ধরলাম এই যে আমাদের চার্জ হচ্ছে দুইটা, এটা হলো Q1 চার্জ আর এটা হচ্ছে আমাদের Q2 চার্জ। এদের যে মধ্যবর্তী দূরত্ব যেটা হয়ে থাকে ডি, তাহলে এদের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা হবে সূত্র হচ্ছে F সমান সমান 9 × 10⁻৯ চার্জ দ্বয়ের গুণফল Q1 Q2 ডিভাইড বাই দূরত্বের বর্গ, এরকমটা। তো যদি এখন আমরা ওখান থেকে মানগুলো বসাই দেই, যে চার্জের মধ্যবর্তী যে বলটা হচ্ছে তোমাকে বলা আছে 0.075। একটা কাজ করি, আমরা এটাকে 75 ডিভাইড বাই 1000 এভাবে কিন্তু লিখতে পারি। কেন? কারণ যে দশমিকটাকে তুমি যদি এক চিন্তা করো তারপরে তিনটা ঘর মানে তিনটা শূন্য, তাই 75 ডিভাইড বাই 1000 এভাবে আমি বলতে পারি সমান সমান 9 × 10⁻৯। চার্জ দ্বারা তুমি কারো মানই জানো না, সেখানে কিছু বসানোর নাই। Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। ডি এর মানটা কত হবে? প্রশ্নে বলা ছিল পরস্পর থেকে 3 মিটার দূরত্বে। 3 কে স্কোয়ার করো 9 হয়ে যাবে। যদি এখন আমরা এখান থেকে কাটাকাটি করার অ্যাটেম্প্ট করি, এই 9 আর এই 9 ডাইরেক্ট ক্যান্সেল হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এখন 10⁻+9 ওই পাশে চলে আসলে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে 75 তার জায়গাতেই থাকুক, এখানকার 9 যদি এখানে আসে আরো তিনটা শূন্যের সাথে যোগ করব 12 হয়ে গেল, কিন্তু ভাগ হওয়ার কারণে -12। 75 10⁻⁻12 ইজ ইকুয়াল টু Q1 Q2। তাহলে আমরা কি পাইলাম? আমরা কিন্তু চার্জ দ্বয়ের গুণফলের মানটা পেয়ে গেছি। এটাকে এখন অবশ্যই সলভ করা যাবে, কিন্তু আমরা সলভ যদি না করতে চাই, তাড়াতাড়ি করতে চাই, তুমি একটা কাজ করো, যে বলছিলাম অপশন টেস্ট করার কথা। অর্থাৎ এই এ ডি আর ই তিনজনকে যোগ করে 20 তো হয়। এবার লাস্ট চেক দিব যে এদের মধ্যে কোন জোড়াটাকে গুণ করলে এই মানটা পাওয়া যায় শর্ত মতে। তাহলে আমাকে গুণ করে 75 পাইতে হবে। এখন 10⁻⁻12 নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কারণ 10⁻⁻12কে যদি আমি 2 ভাগ করে দেই, 10⁻⁻6 10⁻⁻6, অর্থাৎ দুইটাই মাইক্রোকুলম্ব চার্জ। তুমি শুধুমাত্র ফোকাস করো কাকে গুণ করলে 75 হয়। 10 আর 10 গুণ করলে 100 হয়, হচ্ছে না। 12 এবং 8, 8 12 96, এটাও হচ্ছে না। বাদ গেল একটাই, 15 আর 5, এদেরকে গুণ করলে আসলেই হয়ে যাবে তোমার 75। তার মানে আমরা বুঝে গেলাম একটা হচ্ছে 15 মাইক্রো, তো আরেকটা হচ্ছে আমাদের
5 মাইক্রো। এই যে এটা হচ্ছে আমাদের দুইটি চার্জের মান, অর্থাৎ অপশন টেস্ট করলে উত্তরটা খুব তাড়াতাড়ি গেস করা যায়। আর অপশন টেস্ট না করলে এখন তোমাকে এই জায়গা থেকে আবার ম্যাথমেটিক্যালি ভাঙতে ভাঙতে আসতে হবে। কিভাবে আসবো? Q1 plus Q2 সমান সমান 20, বোথ সাইডকে স্কোয়ার করব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab। মারাত্মক হিজিবিজি হয়ে যাবে, অনেক বেশি কষ্ট করতে হবে, দরকার নাই। আচ্ছা আমরা ইজি করে এভাবেই বের করে ফেলবো। ওকে, তো এটা কিন্তু রিটেন পরীক্ষাতে দেওয়ার জন্য একটা খুব সুন্দর অঙ্ক। মানে আমাদের হঠাৎ করে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায় যে ভাই কিভাবে এখানে আমরা Q1 Q2 কে সরাই দিব, a প্লাস বি হোল স্কোয়ার করবা, 4ab কাজে লাগায় তুই করতে পারবা, সময় লাগবে। আর অপশন টেস্ট করার সুযোগ থাকে তো খুবই ভালো কথা, তোমার তাহলে সময় লাগবে না। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো সামনে আগাই এই অঙ্ক থেকে। এখন আসতেছে আইওটি 2019-20 একটা প্রবলেম। এ চার্জ ক্যাপিটাল কিউ ইজ প্লেসড অ্যাট ইচ অফ দ্য অপোজিট কর্নার্স অফ এ স্কোয়ার। এই কথা মানে কি? স্কোয়ার মানে বর্গ, এবং এটা কোথায় রাখবা? দুইটা অপোজিট কর্নারে তুমি রাখবা। একটা বর্গের দুইটা অপোজিট কর্নারে চার্জ থাকবে কিউ। ব্যাপারটা কমপ্লিকেটেড, তাই আমি একটু ড্রয়িং করে দেখাই তো বুঝতে ইজি হবে। তো ধরলাম এটা হচ্ছে আমাদের একটা বর্গ। এখন বর্গের কর্নার কয়টা? 4টা, 1 2 3 4। এখন আমি যদি এইখানে একটা পজিটিভ কিউ চার্জকে রাখি, তাহলে বাকিগুলার মধ্যে কোনটা হবে অপোজিট? এইটার এটা অপোজিট না, এরা হচ্ছে অ্যাডজাসেন্ট বা সন্নিহিত বা পাশাপাশি। অপোজিট হচ্ছে এইভাবে কর্ণ বরাবর সোজা উল্টা পাশে। তাহলে এখানে রাখবো আমি একটা পজিটিভ কিউ, বুঝতে পারছো? সো অপোজিট বলতে বোঝানো হয় এটা, একদম উল্টা পাশে তোমার একটা কিউ রাখলাম। আর দেখো কি ক্লু বলছে, আবার বলতেছে যে তারা একটা ছোট কিউ আছে, সেটাকেও রাখবে অ্যাট ইচ অফ দ্য আদার টু কর্নার্স। অর্থাৎ বাকি দুই কর্নারে আমরা ছোট কিউ চার্জকে রাখবো। অর্থাৎ এই জায়গাতে বসবে একটা ছোট্ট কিউ, এই জায়গাতেও বসবে একটা ছোট্ট কিউ। এখন কি জানতে চাচ্ছে? জানতে চাচ্ছে এটা যে যদি ইফ দ্য নেট ইলেকট্রিক্যাল ফোর্স অন ক্যাপিটাল কিউ চার্জ ইজ 0, দেন হোয়াট ইজ দেয়ার রেশিও স্মল কিউ আর ক্যাপিটাল কিউ এর। আচ্ছা তাহলে বড় কিউ কাকে ধরবো? এটাকেও ধরতে পারো, এটাকেও ধরতে পারো, একটা নিলেই হইলো। একটু নিজে চিন্তা করো যেখানে ঘটনা কি। ছোট কিউ পজিটিভ, বড় কিউ পজিটিভ, তাহলে এদের মধ্যে বিকর্ষণ হবে, এই কিউ কে দিকে পুশ করবে। সিমিলারলি এই ছোট কিউটাও এই বড় কিউকে অ্যাট্রাক্ট করবে না, এটাকে রিপেল করবে, মানে সিম্পলি বিকর্ষণ করবে, এই যে এইভাবে। সো আমি এদের বিকর্ষণটাকে এভাবে একে দেখাচ্ছি ডিরেকশন দিয়ে, এই যে এইভাবে। তাহলে ছোট কিউ বড় কিউ, ছোট কিউ বড় কিউ উভয় কিন্তু বিকর্ষণ হচ্ছে। আরো একটা বিকর্ষণ আছে, এই বড় কিউটাও কিন্তু এই বড় কিউকে আকর্ষণ করবে না, বিকর্ষণ করবে। কিন্তু কিভাবে করবে? এইটা করবে তোমার হচ্ছে এই যে মধ্যবর্তী সংযোজক রেখা বরাবর, এই দিক দিয়ে এটা বিকর্ষণ করবে। তো যখন আমরা এখানে 3টা বল চিন্তা করি, একটা হচ্ছে F1 বল, আর একটা তোমার হচ্ছে F2 বল, আর একটা হচ্ছে F3 বল। তাহলে এই কিউ চার্জের উপর টোটাল কয়টা বল চলে আসলো? 3টি বল চলে আসলো। এই যে এই বিন্দুতে 3টি বল চলে আসলো। এখন প্রশ্ন মতে কি বলতেছে? প্রশ্ন মতো বলতেছে নেট চার্জের, সরি এই চার্জের নেট যে ফোর্স এটা কিন্তু 0 হইতে হবে, অর্থাৎ এই সবগুলো বলের সমষ্টি 0 হইতে হবে। তাহলে একটু চিন্তা করে দেখি আমরা, F1 আর F2 দুইটা কিন্তু আসলে একই রকম বল। কিভাবে? এটা কেন সমান হইলো? তার কারণ যদি আমরা বলের সূত্রকে দেখি, 9 × 10⁹ চার্জ ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার। ছোট কিউ বড় কিউকে ধাক্কা দিচ্ছে, তাইলে চার্জ দ্বয়ের গুণফল ডিভাইডেড বাই দূরত্ব স্কোয়ার। আমি ধরে নিচ্ছি এই বর্গের প্রত্যেকটা বাহু হচ্ছে ছোট্ট হাতে ডি করে, প্রত্যেকটা বাহু হচ্ছে ছোট্ট হাতে ডি করে। তাহলে এই কর্ণের মানটা কত হবে? কর্ণের মানটা আসবে √2d। কিভাবে আসে? ওই যে পিথাগোরাস করে d² 2d², এভাবে আসে। তাই আমরা লিখতে পারি Q1 Q2 ডিভাইডেড বাই d²। এটা কোনটা? ছোট কিউ ধাক্কা মারলো, ছোট কিউ ধাক্কা মারলো, এই F1 আর F2 দুইটা বলের মান সমান, এবং দিক কিন্তু আমি চিত্রে এঁকে রাখছিলাম। তাহলে এখন আমরা ঠিক একইভাবে F3 তৃতীয় বলটাকেও বের করতে পারি, 9 × 10⁹ এইবার এই ধাক্কাটা কে দিবে? এই ধাক্কা দিবে এই বড় কিউ, এই বড় কিউ এর উপরে। তাহলে চার্জ দ্বয়ের গুণফল ডিভাইডেড বাই দূরত্ব স্কোয়ার। কিন্তু এইবার দূরত্ব কিন্তু ডি হবে না, এইবার দূরত্ব হবে কর্ণ, কারণ দেখো এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কর্ণ, তাহলে কর্ণ স্কোয়ার।
এবার শর্ত মতে কি? শর্ত মতে হচ্ছে এই তিনটা ফোর্সকে যোগ করলে পেতে হবে শূন্য, নেট ফোর্সকে হতে হবে শূন্য। তাই যে আমরা এটাকে তিনটা ফোর্সকে কমন নিয়ে ফেলি। তা দেখো প্রত্যেকের কাছে কি আছে, তিনটা ফোর্স থেকে আমরা কমন নিব 9 × 10⁻⁹ দুইজনের কাছেই আছে। উপরে বড় কিউ দুইজনের কাছেই, তিনজনের কাছেই আছে। নিচে ডি স্কোয়ার এটাও কিন্তু আছে। এবার বাদ গেল কি, F1 আর F2 এদের কাছে 9⁻⁹ Q/d² বাদে একটা কিউ আছে, তাহলে F1 দিবে কিউ, F2 ও দিবে আমাকে কিউ, তাই না? এবার দিব প্লাস F3 কি দিবে আমাকে, ও দিবে আমাকে শুধুমাত্র বড় হাতের কিউ, আর নিচে কিন্তু √2², তার মানে বড় হাতের কিউ ডিভাইডেড বাই 2। তাহলে তিনটা ফোর্সের কাছ থেকে সবকিছু কমন নিয়ে এভাবে সাজায় লিখতে পারি ইকুয়াল টু 0। এবার 9⁻⁹ Q/d² এটা শূন্য হতে পারে না, লজিক্যালি হবে না, বাট কিউ প্লাস কিউ এটা 2Q যোগ বড় Q/2 ক্যান বি 0 ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো এই জায়গা থেকে আমরা কি চাবো, আমরা এটাকে এমন ভাবে সাজাবো যেন বড় Q/ছোট কিউ এমন একটা ফরমেশন আমার চলে আসে। তাহলে যেন পক্ষান্তর করে দেই, তা কি লিখতে পারি, বড় কিউ ইকুয়াল টু তোমার হচ্ছে এদিকে চলে গেলে মাইনাস হচ্ছে 2Q, মানে Q/2 ইজ ইকুয়াল টু -2Q। আচ্ছা আমি একটা বার এখানে এসে চেক করে নিই যে সবগুলো লেখা ঠিক আছে কিনা। সেটা হচ্ছে ছোট কিউ আর বড় কিউ এদের মধ্যে ফোর্স হবে 9⁻⁹ Q1Q2/d², আর F3 এর যে মানটা হবে 9×10⁹ QQ ডিভাইড বাই d²। এখন এই d এর মানটা হচ্ছে তোমার √2d², সো বেসিক্যালি এটা হয়ে যাবে 2 × d²। ফাইন, যখন কমন নিয়ে ফেলি 9⁻⁹ Q ডিভাইড বাই d², এটা আমাকে একটা কিউ দিবে, F2 আমাকে একটা কিউ দিবে, বেসিক্যালি ওরা সামেশন হয়ে যাচ্ছে, সেখান থেকে চলে আসতেছে। আচ্ছা এখানে একটা ছোট ইস্যু আছে, সেটা আমি বলতে ভুলে গেছিলাম, যে যখন আমরা ফোর্সের সামেশন করতেছি এটা কিন্তু সামেশনটা ভেক্টর পদ্ধতিতে করতে হবে। তুমি কিন্তু চাইলেও এখানে ফোর্স গুলাকে যোগ করতে পারবা না নর্মাল স্কেলার উপায়ে, এটা আমার খেয়াল ছিল না বলতে। তাহলে এখানে ছোট্ট মিস্টেক আছে। দেখো আমি তোমাকে বুঝাই বলি যে কেমনটা কাছে হুট করে লেখার সময় মনে হইলো যে আমি এখানে ভুল করছি। তার রিজনটা হচ্ছে F1 আর F2 মিলে এই জায়গা থেকে একটা লব্ধি বল দিবে না, আগে আমরা ওইটা বের করব যে দুইটা F1 মিলে এখানে কত লব্ধি বল দেয়, সেই লব্ধি বলটার সাথে ধরলাম F', সেই লব্ধি বলটার সাথে তৃতীয় F3 আরেকটা বল থাকবে, তাদের সামেশনটা হবে 0, ভেক্টর সামেশন হবে 0। ফোর্স তো ভেক্টর কোয়ান্টিটি, মানে ভেক্টর রাশি, তাই না? তাহলে আগে আমরা F'-টাকে বের করার চেষ্টা করি। F'-টা কিভাবে আসবে, F1² যোগ F2² যোগ 2F1F2 cos 90। কারণ দেখো F1 আর F2 মধ্যবর্তী cos কিন্তু এখানে অ্যাঙ্গেল 90 তে 0। তাহলে এখানে পাওয়া যাচ্ছে √2 × F। কেন? কারণ F1 আর F2 মান তো অ্যাকচুয়ালি ঘুরে ফিরে সেমই হচ্ছে, তাই তুমি √2 F1 বলো আর F2 বলো, কোনো সমস্যা নেই। তাহলে মানটা হবে 9 × 10⁻⁹ বড় কিউ ছোট কিউ ডিভাইডেড বাই d², কিন্তু সাথে একটা √2 থেকে যাবে, এই যে এই √2টা এখানে থেকে যাবে। এখন যেহেতু আমি বলতেছিলাম যে সবগুলো চার্জের ভেক্টর সমষ্টি শূন্য হইতে হবে, তার মানে এই F', এই যে F' আর F3 এদের যোগফলটা শূন্য হইতে হবে, কারণ কি এটা একই দিকে আছে, সো ভেক্টর সামেশন করলেও এখানে লিখতে পারবো একই দিকে হওয়ার কারণে এইভাবে F' প্লাস F3 ইকুয়াল টু 0। তাহলে এখন এদের কাছ থেকে কমন নিয়ে ফেলি, 9 × 10⁹ এর কাছে কি আছে, বড় Q/d², এর কাছে আছে বড় Q/d², তাহলে বড় কিউ ডিভাইডেড বাই d²। যদি কমন নিয়ে ফেলি তাহলে হচ্ছে √2 × ছোট কিউ প্লাস হচ্ছে এর কাছে আমি কি পাবো, বড় Q/d² নিয়ে ফেলাম, তাহলে Q/2 পাবো, তাহলে বড় Q/2 পাবো ইকুয়াল টু 0। এখন যা পক্ষান্তর করে দেই, তাহলে Q ইজ ইকুয়াল টু -√2Q তার সাথে 2। অথবা আমরা আরেকবার পক্ষান্তর করে ফেলি, তাহলে বড় Q/ছোট কিউ ইজ ইকুয়াল টু -2√2। তাহলে আমার কাছে এটা জিজ্ঞেস করা হয়েছে যে চার্জ দ্বয়ের অনুপাত কত হবে, সো নেগেটিভ অফ 2√2, এটা হচ্ছে আমার জন্য অ্যান্সার সি।
তো দেখো ছোট যে ভুলটা করে বসছিলাম শুরুতে, সেটা হচ্ছে আমাদের 90 কে তো তুমি এখানে ডিগ্রি যোগ করতে পারবে না, তোমাকে তাকে লব্ধি করতে হবে। সেই লব্ধিকে তুমি F3 এর সাথে যোগ করতে পারবা, বিকজ তারা একই ডিরেকশন আছে। তাই ভেক্টর সামেশন করলেও নর্মাল রৈখিক যোগ থেকেই বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এখন আসলে বুঝতে পারছি যে আমার উত্তরটা এখানে কি ছিল, -2√2। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় রিটেন আকারে দেওয়ার জন্য খুব সুন্দর একটা জিনিস, ইভেন MCQ তেও দেওয়া যেতে পারে। একটু সময় খাবে, আমি স্লোলি যাচ্ছি যেন কারো কিছু মিস না হয়। ঠিক আছে, ওকে ডান। তো চলো সামনে গিয়ে আমরা দুইটি সোলার বলের প্রত্যেকটির ওজন 10⁻³ কেজি, 0.8 মিটার দৈর্ঘ্যের একটা সিল্কের সুতার মাধ্যমে একই বিন্দু থেকে ঝুলানো হয়েছে। এরা সমভাবে চার্জিত, একে অন্যকে 0.04 মিটার দূরে বিকর্ষণ করে। তাহলে প্রতিটি বলে চার্জের পরিমাণ কত নির্ণয় করতে হবে। লজিক্যালি ভাবো যে যদি এইটার সোলার বল হয়, এটাও সোলার বল হয়, এবং যদি এটা নিউট্রাল হয়, এইভাবে কাছাকাছি রাখলেও কোনো সমস্যা নাই, কোনো বিকর্ষণ বা আকর্ষণ হবে না। কিন্তু তুমি যদি এদেরকে এখন সমপরিমাণ চার্জ করো, বা সমধর্মী চার্জে তুমি চার্জ করো, সমপরিমাণ না হইলে হবে সমধর্মী যদি হয়, তখন কি প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করবে, বা মাইনাস মাইনাস পরস্পরকে বিকর্ষণ করবে। এখন এইখানে প্রশ্নতে বলেছে ধরে নিচ্ছি দুইজনই সমপরিমাণ এবং সমধর্মের চার্জে চার্জিত, তাহলে এখন বের করতে হবে চার্জের মানটা কত। এটা খুব সুন্দর একটা রিটেন প্রবলেম। আমি জানি না তোমরা দেখছো কিনা, এই অঙ্কটা বা এই টাইপের অঙ্কটা আগে গিয়াসউদ্দিন স্যারের বইয়ে খুব ফেমাস একটা ম্যাথ ছিল, পরে এটা বিভিন্ন অন্যান্য স্যারের বইতে অ্যাডাপ্ট করা হয়েছে, এবং কিছু কিছু অ্যাডমিশন টেস্টে হুবাহু এটা চলে আসছিল। যেমন দেখো কুয়েট 2017-18 এটা MCQ আকারে চলে আসছে। তাহলে বেসিক ডায়াগ্রামটা কেমন হবে আগে আমরা সেটাকে বোঝার চেষ্টা করি। ডায়াগ্রামটা দেখতে এরকম হওয়ার কথা, উপর থেকে তুই ঝুলাই দিবা, তো ধরলাম এই যে একটা সুতা, আর এই তোমার হচ্ছে আরেকটা সুতা, এই দুই সুতার মাথায় এই যে একটা সোলার বল, আর এই যে আমার আরেকটা সোলার বল। যেহেতু এরা দুইজনই একই রকম এবং সমপরিমাণ চার্জে চার্জিত, ধরে নিচ্ছি এই চার্জের মানটা হচ্ছে কিউ। এই জন্য পরস্পর কিভাবে বিকর্ষণ করবে, এবং প্রশ্ন মতে তারা বিকর্ষণ করে যতটুকু দূরে সরে গেল সে মান তোমাকে দিয়ে দেওয়া আছে এই যে 0.04 মিটার, এত দূরে তারা বিকর্ষণ করে। ফাইন। আর এই যে সুতা যা দিয়ে তুমি এটাকে বেঁধে রাখছো বা ঝুলে রাখছো, তার যে দৈর্ঘ্য এ তোমাকে দেওয়া আছে 0.8 মিটার, 0.8 মিটার। ওকে, তাহলে কোশ্চেনটা হচ্ছে এরকমটা হইলো কেন, রিজনটা কি, বা এখানে কি কি ফোর্স আছে, এগুলা চিন্তা করতে হবে। আমি যে কোনো একটা বলের জন্য একে দেখাচ্ছি, দুইটা বলের জন্য সেম কথা। তাহলে এই বলটার যে ওজন mg, সেটা খাড়া নিচে কাজ করতেছে, এবং এই একটা বল আরেকটা বলকে এভাবে পরস্পর বিকর্ষণ করতেছে। তার মানে হাতের ডান দিকে এই দিকে একটা তোমার কুলম্বের FC বিকর্ষণ বল ক্রিয়াশীল, কিন্তু এই সুতাটার সাথে এই বলটা এখানে আটকে আছে কেন, কেন ছিঁড়ে পড়ে যাচ্ছে না, বা কেন ওইদিকে ছিটকায় যাচ্ছে না? তার রিজনটা হচ্ছে সুতা বরাবর একটা টান কাজ করে। তাহলে এই সোলার বলের উপরে আলটিমেটলি আমরা দেখলাম যে তিনটা বল আছে, তার ওজন, এইদিকে তোমার কুলম্বের বিকর্ষণ বল, আর এইদিকে তোমার হচ্ছে সুতার টান, এই তিনটা মিলে এটা এই জায়গাতে ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এখন যদি আমরা এই টি, এফসি আর এমজি কে উপাংশে বিভক্ত করে চিন্তা করতে চাই, তুমি এভাবে ভাবতে পারো, চিন্তা করে নাও এইভাবে ওয়াই অক্ষটা হচ্ছে লম্বভাবে, মানে একদম সোজা ওয়াই ভার্টিক্যালি এভাবে আছে, আর এক্স অক্ষটা আমাদের এভাবেই, ঠিক যেভাবে ড্রয়িং এ এক্স অক্ষটা আছে এভাবেই আছে, জাস্ট ধরে নাও। এবার আমরা একটা অ্যাঙ্গেল এখানে ডিফাইন করে নিই। এটা বোঝার জন্য ঝুলন বিন্দু হতে আমরা একটা আগে লম্ব টানলাম। তাহলে এই লম্বের সাথে ধরলাম সুতা আমাদের থিটা কোণ করে আছে, ধরে নিলাম। যদি এমনটা হয় তাহলে বলতে পারি এই টানের দুইটা উপাংশ থাকবে, একটা উপাংশ হবে এই দিক বরাবর মানে ওয়াই অক্ষ বরাবর, এবং এই টানের আরেকটা উপাংশ হবে এক্স অক্ষ বরাবর, অথবা চিত্র মতে এই বাম দিক বরাবর। ভুলটা যেখানে আমরা তাড়াহুড়ায় করে বসি সেটা হচ্ছে অ্যাঙ্গেলটাকে চিন্তা করতে ভুলটা করি। দেখো এইখানে যে অ্যাঙ্গেল থেটা হয়, তাহলে এই জায়গায় অ্যাঙ্গেলটা তোমার হবে থেটা, মাটির সাথে না উলম্বের সাথে, কিন্তু এখানে অ্যাঙ্গেলটা হয়ে গেল আমাদের থেটা। তাই যদি হয় তাহলে উপরে হবে সুতার টানের কস থেটা উপাংশ, এবং হাতের বাম দিকে হবে সুতার টানের সাইন থেটা উপাংশ। তার কারণ আমাদের থেটা এই জায়গাতে কিন্তু হরাইজন্টাল সাথে না ভার্টিক্যাল সাথে হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই কস সাইনটা অপোজিট বা অল্টার হয়ে গেছে। তাই চিত্র থেকে আমরা দুইটা বিষয় দাবি করতে পারি, সেটা হচ্ছে একটা এটা যে উপর দিকের টানের যে কস থিটা উপাংশ এটা ওজনটাকে ব্যালেন্স করে দিবে, এবং সুতার টানের
হাতের বাম দিকে যে সাইন থিটার উপাংশ, এটা কুলম্বের বিকর্ষণ বলকে ব্যালেন্স করে দিবে। যদি এই ব্যালেন্সটা করতে নাই পারতো, তাহলে তারা আমার এখানে এরকম স্টেবল একটা ঘটনা ঘটতো না, তাই না? তো যদি আমরা এটাকে অনুপাত করে দেই, সাইন আর কসকে ভাগ করে দেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি টান কাটাকাটি হয়ে গেল, বা ট্যান থিটা সমান সমান কুলম্বের বল ডিভাইডেড বাই এমজি। অনেকে এইটাকে একটা শর্টকাট আকারে মনে রাখতে চায় যে ভাই সোলার বলের অঙ্কগুলোর ক্ষেত্রে ট্যান থিটা মানে হচ্ছে এদের মধ্যবর্তী বিকর্ষণ বল ডিভাইড বাই এমজি। তুমি চাইলে মনে রাখতে পারো, সমস্যা নাই, কিন্তু ইচ্ছা, তোমার ইচ্ছা আর কি, তুমি যে করতে চাও করো। তাহলে এখন সব মানগুলো বসাই। ফার্স্টে ট্যান থিটাকে বের করবো আমরা এই চিত্র হতে। তো যদি আমরা ট্যানটাকে বের করতে চাই, তাহলে লম্ব কোনটা? এটা হচ্ছে লম্ব, আর তোমার এটা হচ্ছে ভূমি। তো একটু যদি চিন্তা করো এইভাবে, আমি তোমাকে বোঝানোর খাতিরে ড্রয়িংটা আরেকবার করে নিচ্ছি। সেটা হইলো, এই যে সুতার দৈর্ঘ্য তুমি জানো 0.8 মিটার, আর এই মানটা কত, কতটুকু সরে গেছে? প্রশ্নে বলা ছিল 0.04 মিটার দূরে, বাট 0.4 তো পরস্পর থেকে তুমি তো এতটুকু নিচ্ছ, মানে অর্ধেক নিচ্ছ, তাহলে 0.02 মিটার। তো এটা হচ্ছে আমার জন্য এখানে এই মানগুলো, আর এইটা হচ্ছে আমার জন্য থিটা। তাহলে যদি ট্যান বের করতে চাই, তাহলে কি লাগবে? মুখের সাথে লম্ব আর তার সাথে ভূমি। তাহলে এখন আমি এটা কিভাবে করব বা কিভাবে বের করতে পারবো? একটা কাজ করতে পারো, তোমার যদি ক্যালকুলেশন করতে অসুবিধা হয়, তুমি এই মানগুলোকে মিটার না রেখে সেন্টিমিটার করে নাও, কোনো সমস্যা নাই। তাহলে 0.02 মিটার যে আমি 100 দ্বারা গুণ করি, তাহলে কি হয়ে যাবে? 2 সেন্টিমিটার। বুঝতে পারছো? আমি এখানে 100 দিয়ে গুণ করে ফেলি, তাহলে কত হয়ে যাবে? 80 সেন্টিমিটার। এবার পিথাগোরাস চিন্তা করো, তাহলে এই বাহুটার মান কত হওয়া উচিত? এটা হচ্ছে 80 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে 80 কে স্কোয়ার করলে কত হয়? 8 8 এ 64, 2 শূন্য, মাইনাস 2 কে স্কোয়ার করলে কত হয়? 4, এবং হোল রুট। তাহলে 6400 থেকে তুমি 4 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 5396 হোল রুট। বুঝতে পারছো? মানে আমরা পিথাগোরাস করতেছি, এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার রুট করলে এইটা, বাট এই মানটা কিসে আসছে? এটা কিন্তু আমাদের সেন্টিমিটার এককে আসছে। তাহলে আমরা এখান থেকে যদি ট্যান থিটার মানটাকে বলতে চাই, তাহলে ট্যান থিটা সমান সমান লম্ব ডিভাইড বাই ভূমি 5396 হোল রুট। মানে এমন কিন্তু না যে এখানে আমরা এখানে খুব সুন্দর কোনো মান পেয়ে গেছি, বাট হ্যাঁ ঠিক আছে, এটা বের করা যায় এমনটা বুঝতে পারছি। এখন এফসি আর এমজি, তুমি চিন্তা করে দেখো, এম তুমি জানো, জিও তুমি জানো, খালি এফসির মধ্যে একটা ব্যাপার জানো না, সেটা তোমার হচ্ছে চার্জের মানটা কত। তো যদি আমরা এটাকে সুন্দর করে এক ভাই লিখে ফেলি, আমরা কি চাচ্ছি? এখানে আমরা চার্জের পরিমাণটা চাচ্ছি। তাহলে এই যে মানটা আসছে আমাদের ট্যান থিটার ইকুয়াল টু এফসি বাই এমজি। তাহলে এফসি কে লিখতে পারি আমরা 9 ইন্টু 10⁹9। ধরলাম তারা তো স্মল কিউ, এই চার্জে চার্জিত, তাহলে Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 0.04 স্কোয়ার। এখন ভাগ দিব কি দিয়ে? আবার এমজি দিয়ে। তাহলে এদের ভর কত ছিল? 10⁻³ একটা কাজ করি, নিচে -3 না লিখে উপরে লিখলাম 10⁻³, আর জি ছিল নিচে, জি রাখলাম নিচে, ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা, মানে যে এই মানটা। তাহলে 2 ডিভাইডেড বাই 5396 হোল রুট, এমনটা পাওয়া গেল। এখন এই জায়গা থেকে তোমাকে বের করতে হবে এই কিউ স্কোয়ারের মানটা কত। দেখে বুঝতে পারতেছো ব্যাপারটা মারাত্মক রকমের কমপ্লিকেটেড হয়ে গেছে, তাই না? তো এরকম অঙ্ক যে তোমার পরীক্ষায় আসবে না তা তুমি বুঝতেই পারতেছো, বাট তারপরও যে বল যে ভাই স্টিল আমি সলভ করতে চাই, এটা কিভাবে করতে পারি, ফাইন, সেটা করা যাবে। তাহলে কাটাকাটি করার চেষ্টা করি, বাট এক্স্যাক্টলি না, অ্যাপ্রক্সিমেটলি যতটুকু কাছাকাছি তুমি যেতে পারো। তো এটা হচ্ছে আমার এক্সট্রা পার্ট, তো এটা আমি আগেই আউট করে দিই। আচ্ছা, তো দেখো কোনো কিছু সেম সেম তুমি পাচ্ছ কিনা এখানে। কিউ স্কোয়ার, এটাকে তো হাত দেওয়ার দরকারই নেই, এ থাকুক এটার মতো। এবার 0.04 স্কোয়ার, এই জিনিসটাকে তুমি যদি চাও ভাবতে পারো 4 স্কোয়ার মানে তোমার হচ্ছে 16, কিন্তু 4-এর নিচে তোমার কি ছিল? 100। তো স্কোয়ার করে লিখে 10⁻⁴, তাই তোমার নিচে হচ্ছে 10⁻⁴ আছে, ওটাকে আমি যদি উপরে উঠাই তাহলে মাইনাস হয়ে যাবে। তাই 9 আর 3 যোগ করলে 12, আর তুই 4কে বাদ দিয়ে দিবা, তাই 10⁻12 থেকে 4 বাদ গেলে 10⁻8 পড়ে থাকলো। এখানে তোমার সেটা 9 আছে, উপরে কিন্তু আর কেউ নাই, তাহলে উপরে তোমার শুধুমাত্র 9 থাকলো, আর নিচে 16-র সাথে তোমার একটা 9.8 থাকলো। আশা করি লেখাটা বুঝতে পারছো কি করছি। এই কিউ স্কোয়ার এখানে আছে, এই 9টা এখানে গেল, 9 আর 3 যোগ করলে হয় 12, কিন্তু এই 0.4 ঝামেলা ছিল,
তা 4টাকে স্কোয়ার করে 16 করলাম, আর 4/100 ওটাকে স্কোয়ার করলে তোমার সিম্পলি হয়ে যাচ্ছে 100 স্কোয়ার, মানে বেসিক্যালি 10⁴। আচ্ছা, সেটা 1/10⁴, তাহলে উপরে আসলে 4 যোগ হয়ে যাবে, 4 যদি যোগ হয়ে যায় তাহলে তোমার হচ্ছে 9 আর 3 12, আর 4 তোমার হচ্ছে 16, তাহলে 10⁻16। এই হচ্ছে আমাদের মানে এই পর্যন্ত। আর ডান সাইডে যা ছিল সেটাই আছে, 2 ডিভাইডেড বাই 5 3 9 6 হোল রুট। এই যে এটা মোটেও কোনো সুন্দর মানের মধ্যে পড়ে না। তুমি সর্বোচ্চ কি করতে পারো, তুমি সর্বোচ্চ ভাবতে পারো যে হয়তো বা এই 9 আর 9.8 মোটামুটি কাটাকাটি করে দেওয়া যাইতে পারে, সর্বোচ্চ এটা ভাবতে পারো। আচ্ছা, যদি পক্ষান্তর করে দেই তাহলে কিউ স্কোয়ার মোটামুটি এখানকার এই যে 16টা উপরে গেলে 16 আর 2তে গুণ হয়ে যাবে 32, 10⁻16 ওই পাশে গেলে ভাগ মানে -16, আর 5 3 9 6 হোল রুট এটা এখানে ছিল থাকে। আর এই জায়গার পরে তুই যে আবার রুট করতে যাও, তুমি বুঝতেই পারতেছো এটা তো আমাদের অ্যাকচুয়ালি কাছাকাছি কোনো মান না, কিন্তু হ্যাঁ যে ভাবার জন্য ভাবতে চাও মোটামুটি এই 32টাকে তার মতোই রেখে দাও, হাত দেওয়ার দরকার নাই। 10⁻16 কে রেখে দাও, এটাও প্রবলেম নাই। এবার 5396 কে একটু বাড়ায় দাও এবং এমন কিছু মান চিন্তা করো যাকে রুট করা আমাদের জন্য কম্পারেটিভলি ইজি। যেমন ধরো 7 সাথে 49, 8 8 64, তাহলে 49 আর 64 এই দুইটার মধ্যে কোনটা 5396 এটা কাছাকাছি আসে যে খেয়াল করি। আচ্ছা, আমি ছোট্ট জিনিস ভুল লিখছিলাম, সেটা হচ্ছে 6400 থেকে তুমি যদি বাদ দাও তা তোমার এখানে 5300 না, এখানে তোমার থাকতেছে 6396, ছোট্ট মিস্টেক আছে। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নাই। এই যে 6396, এখানে দেখো 6396, তাহলে এই জায়গাতে হইলো 6396, সিমিলারলি এই জায়গা পর্যন্ত চলে আসছে আমাদের 6396। তাই দেখো তো এই মানটা কি 64-র খুব কাছাকাছি না? তাহলে আমরা যদি চাই এটাকে রুট করলে মোটামুটি 80-র মতো হতে পারে, এমনটা তো ভাবতে পারি, মানে অ্যাঙ্গেলটা খুব ছোট হলে এমনটা ধরা যেতে পারে, সমস্যা নেই। এখন তুমি এটাকে 8 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করতে পারো, তাহলে 8 দিয়ে কাটতে 4 8 32, আর হচ্ছে 8 10 80 ইন্টু 10⁻16 এমনটা তোমার কাছে আছে। যদি আমরা এটাকে রুট করি, কারণ আমরা কিউ স্কোয়ার পর্যন্ত আসছি, যদি রুট করে ফেলি তাহলে এখানে তোমার হচ্ছে 2 এর জায়গায় 2 থাকলো, নিচে √10 হয়ে গেল, আর 10⁻16 থেকে তুমি 10⁻8 এই পর্যন্ত চলে আসলা। এটা হচ্ছে আমরা জাস্ট কিউ স্কোয়ারকে রুট করে কিউ এই পর্যন্ত আসছি। এখন খেয়াল করে দেখো সবগুলো মান কিন্তু 10⁻9 ছিল, তো যদি আমি এখানে 10⁻9 কে আনতে চাই, এখানে তোমাকে আরো 10 দ্বারা ভাগ করতে হবে, অথবা এখানে তোমাকে আরো 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে উপরে 20 আর নিচে √10, আমি এই চেহারা পর্যন্ত আসছি। এবার ভাবো কি হইতে পারে, 10 রুট করব, 3কে স্কোয়ার করলে 9 হয়, মানে 10-এর কাছে কাছে যাই, তাহলে ধরে নিই 3। আমি আগেই বলছি ভাই এগুলা ক্যালকুলেটারে ম্যাথ, কিন্তু তুমি ছাড়া করতে গেলে অনেক কিছু ধরে নিতে হয়। তাহলে ধরে নিচ্ছি যে কাটাকাটি করলে এটা 20 আর নিচের মানটা হয়তোবা 3-এর আশেপাশে আসবে। এখন তুমি বলো 3কে যদি আমরা ভাগ করাই 20-র সাথে, তো কত হয়, 3 6 18, 3 7 21, 7 তো যাচ্ছে না, বাট 6-এর চেয়ে বেশি কিছু আসতেছে। তা তোমাদের এখানে অ্যান্সারটা হবে 6-এর চেয়ে বেশি কিছু 10⁻⁹। এখন 6-এর চেয়ে বেশি কিছু তোমার কাছে দুইটা আছে, তুমি বুঝতে পারতেছো 3 আর 20 কিন্তু রিপিটেড ভাবে কাটবে, 3 6 18 3 6 18 চলতেই থাকবে। তার মানে আমি বলতে পারি এটা অ্যান্সারটা বেটার ফিল হচ্ছে 6.6 10⁻⁻19 কুলম। বাট ক্যালকুলেটর ছাড়া এটা অ্যান্সার বি না সি পুরাপুরি বুঝার আসলেই উপায় থাকে না, কিন্তু এখানে অ্যান্সার সির মতোই হবে, কারণ খেয়াল করে দেখলাম এই অ্যাঙ্গেল গুলোর চেঞ্জ লিটারালি অনেক অনেক কম ছিল, তো এই জন্য এখানে এটা 6.6 এর আশেপাশেই যাবে। তো যাই হোক, আমার উদ্দেশ্য ছিল তোমাকে এই শর্টকাটটা আগে দেখানো এবং তারপরে বেসিক কিছু কম্বিনেশন এই পর্যন্ত আনা। এগুলা ভাই একবার চিন্তা করো, ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ক্যালকুলেটর জিনিস, তুমি যদি দেখে মনে ভাই আমি তো পারতেছি না, হতাশ হওয়ার কিছু নাই, তুই পারার কথাও না, ঠিক আছে, ভয় কিছু নাই। সো আমরা জাস্ট অঙ্ক দেখলাম কিভাবে করতে হয়, আশা করি বুঝতে পারছি। শর্টকাট চিন্তা করো না, কিভাবে হয় বোঝার চেষ্টা করো। ঠিক আছে, চলো সামনে আগে তাহলে। A small object has charge q, capital Q. Charge a small q is removed from it and placed on a second small object. আচ্ছা, এই কথা মানে কি, এই এতটুকু লাইনের মানে হচ্ছে ধরো তোমার কাছে একটা আগে এরকম অবজেক্ট ছিল যার ভিতরে তুমি চার্জ দিয়ে রাখছিলা ক্যাপিটাল কিউ ছিল, পরবর্তীতে তুমি এটাকে ভেঙে ফেলছো, এটাকে ভেঙে তুমি দুইটা পার্ট বানায় ফেলছো। অর্থাৎ ব্যাপারটা এরকম যে
এই বড় কিউ থেকে তুমি একটু স্মল কিউ চার্জ বের করে ফেলছো, আর ওই স্মল কিউ চার্জ তুমি আরেকজনকে দিয়ে দিছো। দ্যাট মিনস আগের যে অবজেক্ট ছিল তার চার্জটা কমে গেল, আর অন্য একটা অবজেক্টের ভিতরে কিছু চার্জ জমা হইলো। আগে ছিল এইটা, এখন হয়ে গেছে এই দুইটা। আচ্ছা, তারপর কি করব? দ্য টু অবজেক্টস, মানে যে নতুন যে আমাদের দুইটা বস্তু, এরা 1 মিটার দূরত্বে আছে, মানে এরা পরস্পর থেকে এইভাবে 1 মিটার দূরত্বে অবস্থিত। ঠিক আছে, রাখলাম। ফর দ্য ফোর্স দ্যাট ইচ অবজেক্ট এক্সার্টস অন দ্য আদার টু বি আ ম্যাক্সিমাম, সো কিউ শুড বি হোয়াট? তো এখন বলতেছে এই যে তুমি দুইটা বস্তুকে 1 মিটার দূরত্বে রাখলা, এদের মধ্যে যেন আকর্ষণ বা বিকর্ষণ যেটাই হয় সেটা সর্বোচ্চ হয়। তাহলে এই ছোট কিউ এর মানটা কত হইতে হবে? লজিক্যালি ভাবো যে আমরা যদি এই দুটা বস্তুর মধ্যে বলের মানটা বের করতে চাই, তাহলে সূত্র কি? 9 × 10⁻⁹ চার্জ দ্বয়ের গুণফল। তাহলে একটা হচ্ছে কিউ মাইনাস কিউ, আর একটা ছোট্ট কিউ, ডিভাইডেড বাই 1² নর্মালি এইটা হচ্ছে আমাদের ফোর্সের মান। বাট তুমি ফোর্সের মান চাচ্ছ না, তুমি চাচ্ছ এটা সর্বোচ্চ হইতে হবে। যখনই সর্বোচ্চ বা সর্বনিম্ন হয়, মনে করে দেখো তো, আমরা ডিফারেন্সিয়েশনে পড়ছিলাম না, সর্বোচ্চ সর্বনিম্ন বের করা, তার মানে এখানে ডিফারেন্সিয়েট করতে হবে। কার সাপেক্ষে করব? তুই ছোট কিউ কে বের করে আনছো, তাই ছোট কিউ এর সাপেক্ষে এখানে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে বল পরিবর্তনশীল হবে ছোট কিউ এর সাপেক্ষে। কেন? কারণ বড় কিউ তো টোটাল চার্জ, ও তার বদলাচ্ছে না, বাট তুমি কতটুকু বের করে আনতেছো এটা বদলাইতেই পারে। তাই ছোট কিউ এর সাপেক্ষে আমরা এই ফোর্সটাকে ডিফারেন্সিয়েট করব, এবং আমরা মাথায় রাখবো অবশ্যই অবশ্যই এটা শূন্য হইতে হবে। তাই 9 × 10⁻⁹ এটার কিছুই যাবে আসবে না, কিন্তু ডি ডি কিউ অফ, এদিকে গুণ করে ফেলো, বড় কিউ ছোট কিউ মাইনাস ছোট কিউ স্কোয়ার। আমরা এটাকে ডিফারেন্সিয়েট করবো, এবং করে অবশ্যই অবশ্যই এই মানটাকে আমরা শূন্য বানাবো, নাইলে সর্বোচ্চ হবে না। তাই 0 = 9 তো দুধ ভাত, ওকে ফেলাই দাও। ছোট কিউ এর সাপেক্ষে এইটা আর এইটা দুইটা পদকে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে ছোট কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখান থেকে বড় কিউ কনস্ট্যান্ট পড়ে থাকলো, আর কিউ স্কোয়ার পাওয়ার আসলো সামনে, পাওয়ার গেল 1 কমে। মাথায় রাখো এই জায়গাতে একটা বিষয়, যে তোমার কাছে যে আগে বড় কিউ ছিল এটা কিন্তু টোটাল চার্জ, দ্যাটস ওয়াই এটা কিন্তু কনস্ট্যান্ট। কিন্তু ছোট কিউ এটা কিন্তু পরিবর্তনশীল, মানে তুমি কতটুকু কেটে বের করবা, তার মানে এটা তোমার হচ্ছে চলক। এই জন্য আমরা ছোট কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। এবং দেখো এই লাইন থেকে এখন ক্লিয়ার হয়ে গেল না? তাই ছোট কিউ সমান সমান বড় চার্জ ডিভাইড বাই 2, মানে টোটাল চার্জকে যদি আমরা সমান 2 টুকরা করে ফেলতে পারি, এবং তারপর যেই দূরত্বেই তুমি রাখো কোনো সমস্যা নাই, তুমি সেখানে সর্বোচ্চ ফোর্স পাবা। তাই অ্যান্সারটা হবে এখানে Q/2। সেম টাইপ একটা অঙ্ক আমরা মহাকর্ষের চ্যাপ্টারে পড়ে আসার কথা, যে তুমি একটা ভরকে 2 টুকরা করে ফেলো, যে কোনো দূরত্বেই তুমি রাখো না কেন, কিভাবে টুকরা করলে সর্বোচ্চ তুমি আকর্ষণ পাবা, এটা অলওয়েজ হবে সমান সমান 2 টুকরা। সমান সমান 2 টুকরার মধ্যেই আকর্ষণ বলটা সর্বোচ্চ হবে, যেই দূরত্বে রাখো না কেন। মানে 1 মিটারের জন্য এইটা, 5 মিটারের জন্য এইটা। ঠিক আছে, আশা করি আমি বুঝতে পারছি। সামনে আগাই। 3 particles আর প্লেসড ইন আ লাইন। একটা সরলরেখার উপরে 3টি পার্টিকেল, 3টি কণা আছে। দ্য লেফট হ্যাজ এ চার্জ অফ সামথিং নেগেটিভ, বামের জন। দ্য মিডল পজিটিভ অ্যান্ড দ্য রাইট নেগেটিভ, মানে দুই পাশে দুইটা ঋণাত্মক, মাঝখানে একটা ধনাত্মক এভাবে চার্জ রাখা আছে। দ্য মিডল ইজ 72 সেন্টিমিটার ফ্রম ইচ অফ দ্য আদার্স, মানে সেন্টার থেকে বামে যাও আর ডানে যাও, যেই দিকেই যাও দুইটাই 72 সেন্টিমিটার দূরত্বে আছে। তখন জানতে চাচ্ছি হোয়াট ইজ দ্য ফোর্স অন দ্য মিডল পার্টিকেল, মাঝেরটার উপরে কতটুকু বল ক্রিয়া করছে বের করতে হবে। সিম্পল। তাহলে আগে আমরা ডায়াগ্রামটা এঁকে নিই বোঝার খাতিরে। তো ধরলাম এই যে এটা হচ্ছে আমাদের রেখা, এই রেখার উপরে একদম বাম পাশে একজন চার্জ আছে, একদম ডান পাশে একজন চার্জ আছে, এবং এই মাঝামাঝি আরেকটা চার্জ আছে। আমরা জানতে চাই এই দুইজন মিলে এই মাঝে কি পরিমাণের বল প্রয়োগ করবে। তো মানগুলো কি? একদম বাম পাশে আছে আমাদের -67 মাইক্রোকুলম্ব, সো 10⁻⁻6 কুলম্ব। একদম ডান দিকে থাকবে আমাদের -83 মাইক্রোকুলম্ব, 10⁻⁻6 কুলম্ব।
আর এই দুই বান্দা যার উপরে বল প্রয়োগটা করবে মাঝে 45 মাইক্রো কুলম্ব, এবং তাদের এই মাঝখান থেকে যে দূরত্ব এগুলো কিন্তু কনস্ট্যান্ট, সেই যে দূরত্ব ডি, সেই ডি এর মানটা আমাদেরকে প্রশ্ন মতে দেওয়া আছে 72 সেন্টিমিটার। এই যে ডি আমাকে দেওয়া আছে, ঠিক আছে। আমি আর চিত্রের মধ্যে নতুন করে অ্যাড করলাম না, ওখানে লিখে রাখলাম। এবার ভাবা যাক যে হবেটা কি। দুইটাই কিন্তু মাইনাস চার্জ, তাহলে প্লাসকে কি করবে, যেহেতু এরা বিপরীত ধর্মী এদের মধ্যে আকর্ষণ হবে, তার মানে আমি এটা বলতে পারি এই মাইনাসটা চাবে এই মাঝেরটাকে নিজের দিকে টানতে, ধরে নিলাম ফোর্স বা F2, আর বামের যে 67 নেগেটিভ এটাও কিন্তু একে আকর্ষণ করবে, ধরলাম এটা হচ্ছে ফোর্স F1। তাহলে বুঝাই যাচ্ছে যে এরা কিন্তু তোমার দুই দিকে টান কাজ করতেছে। অর্থাৎ যদি এখানে আমি লব্ধি বল বের করতে যাই, লব্ধি বল কিন্তু এখানে যোগ হবে না, বিয়োগ হয়ে যাবে, কারণ একটা আরেকটার কমপ্লিটলি অপোজিট। তো এই ভেক্টরই অ্যাপ্লাই করতেছি, বাট অ্যাঙ্গেল 180 হবে বলে ডাইরেক্ট বললাম মাইনাস করতে পারবো, কোনো আলফার ক্যাচাল করতে হবে না এখানে। আচ্ছা, তাহলে এখন আসলে আগে আমরা মান তো বের করি যে F1 কত আর F2 কত। 9 ইন্টু 10⁹9 চার্জ দ্বয়ের গুণফল। তাহলে F1 কে ক্রিয়েট করছে এই 67 মাইক্রোকুলম্ব, কার উপরে, 45 মাইক্রোকুলম্বের উপরে। আমি দুইবারই মাইক্রোটাকে লিখি নাই, একবারে লিখলাম -6 হয়ে গেল -12, ডিভাইডেড বাই দূরত্ব স্কোয়ার। দূরত্ব কত, 72 সেন্টিমিটার, তাহলে 72 স্কোয়ার, বাট সেন্টিমিটার মিটার করতে হবে না, ভাগ করব 100 দিয়ে, বাট সেটাও তো স্কোয়ার। তো নিচে তোমার করা কি দরকার, তুমি একবারে উপরে করো, 100 স্কোয়ার মানে কি 4টা শূন্য, তাই ওটা উঠে গেল একবারে উপরে। তো যখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করে দেখতে চাই, কেমন দাঁড়াচ্ছে, 9 তার সাথে 67 তার সাথে 45, নিচে হচ্ছে 72 স্কোয়ার। এখন খালি 10⁻⁴ গুলো ঠিকঠাক করে ফেলি, তাহলে 9 আর 4 13, 13 থেকে 12 বাদ দিলে 10, তাহলে ইনটু তোমার জাস্ট একটা 10 পড়ে থাকলো, বাকি সবকিছু আগের জায়গাতে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু F2 বের করতে গেল এই 83 আর 45 এদের মধ্যেই কাজ করবে এবং এদের মধ্যে দূরত্বটাও সেম, তাহলে আমরা এই লেখাটাকেই হুবাহু কপি করে ফেলতে পারি। 9 ওর মতোই থাকবে, 83 বল প্রয়োগ করতেছে তাই লিখলাম 83, কাকে বল প্রয়োগ করতেছে, 45 কে, তাই লিখলাম আমরা 45। মধ্যবর্তী দূরত্ব এখানেও 72 সেন্টিমিটার, মিটার করে 10 গুলোকে কাটাকাটি করলে আলটিমেটলি এই হলো। সো এই লেখা দেখে দেখে কপি করে বসাই দিলাম, তাহলে F1 আর F2 দুইটাই পেয়ে গেছি। তাহলে এখন সময় আসছে লব্ধিটা বের করার। তা যেহেতু এই মধ্যবিন্দুর এইটাকে এই পাশে টানবে, এই পাশে অপোজিট সাইড টানবে, তাই এখানে লব্ধি বলের মানটা অবশ্যই যোগ হবে না, বিয়োগ থেকে আসবে। কোনটা বড় কোনটা ছোট বুঝাই যাচ্ছে, যার চার্জের মান বড় সেই বেশি এখানে ফোর্স দিবে, তার মানে আমরা এই F2 ফোর্সটাই যে F1 কে ডমিনেট করবে তা বুঝতে পারতেছি। তো এই জন্য আমরা চালাকি করে বড়টাকেই আগে রাখলাম, ছোটটাকে আমরা পরে রাখলাম। আচ্ছা ফাইন, আমরা যদি চাই এই দুইটা পদ থেকে অনেক কিছু কমন নিয়ে ফেলতে পারি, ঠিক আছে। একটা কাজ করি, একটু পাশ থেকে লিখি, আবার জায়গা পাবো না। তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু কি কি কমন নেওয়া যাবে, 9 10 90 72 স্কোয়ার। এই যে 9 10 90 72 স্কোয়ার এবং 45 ইন্টু 45, এগুলো কিন্তু সবার কাছেই আছে, কিন্তু আদাকে 83 আর হচ্ছে 67, তাহলে দ্বিতীয়টা হচ্ছে 83 আর প্রথমটা হচ্ছে 67। শুধু এই যেটা আদা ছিল ওকে আদা করে লিখছি। এখন আমাদের চাইলে এখানে যোগ বিয়োগ করতেই পারি, চালাকি করে করো। 72 স্কোয়ার মানে 72 দুইবার আছে, উপরে রাখলাম আমরা 90, উপরে রাখলাম আমরা 45, এখন বিয়োগ করব 83 আর 67, তাহলে কত হয়, এখানে যদি এটা 87 যদি হইতো তাহলে 20 ঘর হইতো, 4 ঘর কম, তখন হচ্ছে 16। ওকে, তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত সুন্দর মতো আসতে পারছি। এবার একটু চেষ্টা করি কাটাকাটি করার, লাগ ভালো হইলে সুন্দর মান আসবে। যেহেতু এবিসিডি সুন্দর মান দেখাচ্ছে তাহলে হাইলি চান্স আছে ভালো কোনো মানই আসবে। আসো কাটাকাটি করি, তাহলে আমরা আগে কি দিয়ে কাটবো, 9 দিয়ে কাটি। 9 দিয়ে কাটলে 9 10 90, 8 9 72,
এবার যদি 8 দিয়ে এই 16কে কাটতে চাই তাহলে 8 আর 16 2 দিয়ে কেটে গেল। আচ্ছা 45 আর 72 এরা কিন্তু উভয়ই তোমার 9 দিয়ে কাটাকাটি করা যাবে। তাহলে 5 9 45 8 9 72 শেষ পর্যন্ত তাহলে আমার কাছে কি থাকলো পরে? আমার কাছে পড়ে থাকতেছে তোমার, আচ্ছা এই 2 দিয়ে 8ও কাটা যায়, তো 2 দিয়ে 8কে কেটে দিলে তোমার নিচে থেকে যাচ্ছে হচ্ছে 4, আর উপরে 5 আর 10-এ পড়ে থাকতেছে হচ্ছে 50। তাহলে 50/4 পড়ে থাকতেছে, তার মানে 25/2 বা 12.5। তাহলে আমাদের আলটিমেটলি কাটাকাটি করে পড়ে থাকলো 12.5 নিউটন। সো অ্যান্সার হচ্ছে 12.5 নিউটন। তো দেখো ব্যাপারটা কিন্তু এতটাও কমপ্লিকেটেড না, কিন্তু মেইন ঘাপলা হইলো এই যে যে মাঝের এইটার উপরে বলটা যেহেতু দুইজন দুই দিকে প্রয়োগ করবে, তাহলে এখানে আমরা ভেক্টর যোগ করলে অ্যাকচুয়ালি বিয়োগই করা লাগবে, কারণ অপোজিট হয়ে গেছে। দেন লাগ ভালো সুন্দর মান ছিল, কাটাকাটি করে দিছি। এবং তোমার দেখো আমি অঙ্ক করার সময় যে অ্যাপ্রোচটা করতেছিলাম এটা মাথায় রেখো, তাহলে লব্ধি করতে গেলে তোমার কিছুটা হইলেও ইজি হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, সামনে আগে তাহলে বুয়েট 2018-19। দেখো কোশ্চেনে কি বলতেছে। পৃথিবী পৃষ্ঠের সন্নিকটে বায়ু শূন্য স্থানে ওয়াই অক্ষের y = 10 বিন্দুতে একটা ইলেকট্রন অবস্থিত। তো ধরি এটা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ, তো এখানে বাতাস ফাতাস কিছু নাই। ওয়াই অক্ষ মানে কি? ভার্টিক্যাল। তো ধরলাম এই হচ্ছে আমার একটা ওয়াই অক্ষ। বলতেছে যে এই ওয়াই অক্ষের উপরে কোনো একটা জায়গায় নাকি একটা ইলেকট্রন এসে বসে আছে, এবং এটা কোথায় এসে বসে আছে? y = 10, অর্থাৎ মাটি থেকে এটার উচ্চতা হচ্ছে 10 মিটার, প্রথম ইলেকট্রন এটা। এবার বলতেছে এই ওয়াই অক্ষের উপরেই কোন বিন্দুতে প্রথম ইলেকট্রনের সাপেক্ষে, এটা কিন্তু প্রথম ইলেকট্রন, তো লিখে রাখতেছি প্রথম ইলেকট্রন, প্রথম ইলেকট্রনের সাপেক্ষে দ্বিতীয় আরেকটা ইলেকট্রন রাখলে প্রথম ইলেকট্রনের যে মধ্যাকর্ষণ বল এটা ভারসাম্য রক্ষা করবে। সিম্পলি চিন্তা করো, ব্যাটা কমপ্লিকেট মনে হচ্ছে। এই প্রথম ইলেকট্রনের যে ওজন বা এমজি, এটা কোথায় কাজ করবে? খাড়া নিচের দিকে কাজ করবে, কিন্তু তুমি চাচ্ছ না এই ইলেকট্রনটা পড়ে যাক, তাই কি করতে হবে? একটা ঊর্ধ্বমুখী ধাক্কা দিতে হবে না? তাই এই ধাক্কা দেওয়ার জন্য তুমি আরেকটা ইলেকট্রন নিয়ে আসবা। কিন্তু কমন সেন্সে ভাবো, তুমি যদি আরেকটা ইলেকট্রন নিয়ে আসো, এদের মধ্যে তো আকর্ষণ হবে না, এদের মধ্যে তো বিকর্ষণ হবে। তাহলে এই ইলেকট্রনটা, দ্বিতীয় যে ইলেকট্রনটা, এই সবুজ কালারের দ্বিতীয় যে ইলেকট্রন, ওকে যদি আমি নিচে রাখি তাহলেই কিন্তু সুবিধা। কেন? তার কারণ এই দ্বিতীয় ইলেকট্রনটা প্রথমটাকে ঊর্ধ্বমুখী ধাক্কা মারবে। তাহলে যে ঊর্ধ্বমুখী ধাক্কা দিচ্ছে কুলম্বের বল এফসি, কুলম্বের এফসি আর ওজনের এমজি সমানে সমান হয়ে গেলেই উপরের প্রথম ইলেকট্রনটা ব্যালেন্স হয়ে যাবে। তার মানে আমাদের দ্বিতীয় ইলেকট্রনকে নিচে রাখতে হবে, প্রথমটা সাপেক্ষে নিচে থাকতে হবে। তাই এখন সাপেক্ষ বলতে কি, কতটুকু নিচে তাও তো বের করে দাও। তাহলে আমরা ধরে নিচ্ছি এই প্রথম ইলেকট্রন আর দ্বিতীয় ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব হইলো ডি। এই যে এইভাবে দূরত্ব হইলো ডি, আমরা এই ডিটাকেই বের করব, তাহলে আমাদের কাজ হয়ে গেছে। তাহলে দুইটা ইলেকট্রনের মাঝে যে কুলম্বের বল কাজ করবে 9 × 10⁻⁹, চার্জের মান 1.6 10⁻⁻19। এখন চার্জ তো ভাই দুইটা, তাহলে আবার Q1 Q2 ডিভাইড বাই দূরত্ব স্কোয়ার 9 পাওয়ার 9 Q1 Q2/d স্কোয়ার সমান সমান কি হবে? ওজন। তাহলে ওজন কেমনে আসবে? mg, m হচ্ছে 9.1 10⁻31, আর জি এর মান তোমার 9.8। কারণ কি ইলেকট্রনের ভর আমাদের মুখস্থ, তাহলে mg মানে তোমার কুলম্বের বল। এখন কাটাকাটি করার অ্যাটেম্প্ট নিতে হবে আর তোমাকে ডিটা বের করতে হবে। আচ্ছা তাহলে শুরুতে আমরা সংখ্যাগুলোকে এক জায়গায় রাখি, 9 × 1.6 × 1.6 এভাবে রাখলাম। 9.1 9.8 এটাকে টান দিয়ে আমরা এই পাশে নিয়ে আসলাম। ওকে, আর কি বাদ থাকলো ভাই? আমাদের পাওয়ার গুলা নিয়ে কাজ করা বাদ থাকলো। এই -19 আর এই -19 এরা গুণ করলে কত হয়? 10⁻19 38। এই 31 এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 38 থেকে যদি আমি 31কে বাদ দিয়ে দেই -7 এরকমটা হয়ে গেল, আর এই ডি স্কোয়ারটা উঠে গেল ওই পাশে গিয়ে, তাহলে এটাকে আমি ডান পাশে চাই লিখতে পারি। তাহলে পক্ষান্তর করে আমরা প্রথমবার অন্তত এই চেহারাটুকু পেয়ে যাই। এরপরে আর আমরা গ্যাঞ্জাম পাকাবো না ভাই, ক্যালকুলেটর নাই, তাই এটাকে আমরা এখন অ্যাপ্রক্সিমেটলি মানে কাছাকাছি যায়
এভাবে কেটে ফেলবো। তা দেখো এই 9 আর 9.1 মোটামুটি কাটা যায়, কোনো গ্যাঞ্জাম করো না, বিশ্বাস করো যে মোটামুটি কাটাকাটি করা যায়। এবার 16 আছে আর 9.8 আছে, এটাকে আমরা কি করতে পারি, একটা কাজ করতে পারো, তুমি ভেবে নিতে পারো যে এই 9.8 আসলে 10-এর কাছাকাছি ভেবে নিতে পারো। তাহলে এই 10 আর এই 10⁻⁻7 এদের মধ্যে একটা কাটাকাটি করা সম্ভব। তাহলে আমার কাছে কি থাকলো 1.6 স্কোয়ার, মানে দুইটা 1.6 ইন্টু 10⁻, এই 10 তো ভাগ আকারে আছে, তাহলে -7 আরো এক গেলে -8। এই যে আমার কাছে একটা মান চলে আসলো। তাই ডি স্কোয়ার ইকুয়াল টু এত আসলো। এখন যদি রুট করে দেই, রুট করে ফেলি, তাহলে 1.6 স্কোয়ার রুট করার পর হয়ে যাবে একটা, আর 10⁻⁻8 এটা হয়ে যাবে 10⁻⁻4। এই নাও কি হয়েছে, তা কিন্তু আমরা বের করে ফেলছি যে আমাদের ডি এর মানটা চলে আসলো 1.6 ইন্টু 10⁻⁻4 এমনটা। আচ্ছা একবার চেক দিয়ে দেখি যে আমাদের কোনো মান এখানে মিস গেছে কিনা। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল 9 10⁻9, চার্জ দ্বয়ের গুণফল 1.6 10⁻⁻19 Q1 Q2 বাই ডি স্কোয়ার সমান সমান mg। এখানে এমটা কত, এখানে একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 10⁻31 আর জি তোমার হচ্ছে 9.8। তাহলে আমরা এই ডি স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলাম, মানে লিখলাম এইভাবে। তাহলে এই পাশে 9 1.6 1.6 9 1.6 1.6 থাকলো 9.1 9.8, টান দিয়ে নিচে আনলাম, টান দিয়ে নিচে আনলাম, এখানে 19 এখানে 19 তোমার হচ্ছে 38, আর তোমার হচ্ছে এখানকার 31 চলে আসলে -7। আচ্ছা এই 9টাকে তো ভাই আমরা ধরি নাই, এটাকে ভুলে গেছি আমরা, তাহলে -7 +9। শোনো ক্যালকুলেশন অঙ্ক করতে গেলে সবসময় বারবার রিচেক দিবা, স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল, কিছু হয় তোমার চোখ থেকে এড়াইতেই পারে, সবসময় ফোকাস থাকবা। তাহলে এখানে 38 আর হচ্ছে 31 বাদ দিলে -7 বাট হচ্ছে +9 থাকলো। আচ্ছা প্যারা নাই, তো 9 দিয়ে এটাকে কাটলাম, কেটে গেল। এখানে দুইটা 1.6 স্কোয়ার পড়ে আছে, এটাকে 10 ধরে উঠাই দিব আমরা, তাহলে 9 থেকে 7 গেলে কত হয় 2 হয়। আর যদি তুমি এটা একবার দিয়ে দাও তাহলে এমনটা তো হচ্ছে না, 2 থেকে আরো একবার যাবে, সো 1 থাকবে, সো 1.6 স্কোয়ার ইন্টু 10। তাহলে 1.6 কে রুট করলে 1.6 হবে, কিন্তু 10 কে রুট করলে তো বাবা 10 হবে না, 10 কে রুট করলে তোমার √10 এমনটা পড়ে থাকবে। তো যে আমরা √10 কে ভাঙি আমরা কিন্তু জানি এটা কত হয় 3 পয়েন্ট সামথিং হয়, তাই না? তাই 3 আর 16 গুণ করলে কত হয় 3 16 48। তাহলে এই মানটা মোটামুটি আমরা 4.8 বা 4.9 এরকম কিছুটা হবে, এক্স্যাক্টলি তো বের করতে পারবো না, যা বের করছি অনেক কষ্ট করছি। তাহলে এত মিটার, তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের দ্বিতীয় ইলেকট্রনটা প্রথমটার সাপেক্ষে মোটামুটি 5 মিটার নিচে রাখলেই চলবে, বুঝতে পারছি? সো অঙ্ক বারবার ঠান্ডা মাথায় চেক দিবা, কারণ তুই কিছু মিস করতেই পারো। এবং এখন মানটা বেশ সুন্দর এবং বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, একটু মানটা বেশি ছোট হয়ে গেছিল। ওকে ডান, আমাদের বোঝানো হয়েছে, আমরা সামনে আগাইতে পারি। আইওটি 2017-18, two charges +1 and -1 are placed at the corners of the base of an equilateral triangle. তুমি তো ইংলিশ দেখি কাইতে হয়ে যাবা। বেজ মানে কি, বেজ মানে হচ্ছে ভূমি, আর ইকুইল্যাটারাল এই কথা মানে কি, যার তিনটা বাহু সমান, মানে সমবাহু ত্রিভুজ। তাহলে ঘটনা কি, ঘটনা হচ্ছে এইরকম, আমাকে বলতেছে একটা সমবাহু ত্রিভুজের ভূমিতে, ভূমিতে দুই কর্নারে একটা +1 মাইক্রোকুলম্ব, তাই 10⁻⁻6 এবং একটা -1 মাইক্রো 10⁻⁻6 এরকম চার্জকে রাখা হয়েছে। এখন কি করব, দ্য লেংথ অফ দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 0.7, তার মানে এই প্রত্যেকটা বাহুর মান 0.7 মিটার দেওয়া আছে। ফাইন্ড দ্য ইলেকট্রিক ইন্টেন্সিটি অ্যাট দ্য অ্যাপেক্স অফ দ্য ট্রায়াঙ্গেল। এই যে আরেকটা তোমার কর্নার, অ্যাপেক্স মানে শীর্ষ বা চূড়া, এই যে শীর্ষ বা চূড়া, এখানে তোমাকে বের করতে বলতেছে যে কি বের করবে, এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে হচ্ছে প্রাবল্য, মানে আবার সেই ভেক্টরের ক্যাচাল পাকাই দিছে, সমস্যা নাই। তাহলে এই -6 চিন্তা করো, যদি এইখানটা প্লাস চার্জ থাকতো তাহলে কি করতো, এই মাইনাস ওই প্লাস চার্জটাকে এইভাবে বিকর্ষণ করতো এই দিক বরাবর, কিন্তু এই মাইনাসটা প্লাস চার্জকে কি করতো আকর্ষণ করতো এই দিক বরাবর। মানে আমরা অ্যাজিউম করলাম তৃতীয় কর্নারে একটা 1 কুলম্ব চার্জ আছে,
তাহলে এটাকে আমরা যদি দুইটা চার্জের সাপেক্ষে চিন্তা করি তাহলে F1 আর F2, একটা হচ্ছে আকর্ষণ বল, একটা হচ্ছে বিকর্ষণ বল, আগে একে নিলাম। এখন তুমি চিন্তা করো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর অভ্যন্তরীণ কোণগুলো কত করে হয়। এই কোণটাও হবে 60, এটাও হবে 60, তাহলে এই কোণটাও তোমার হবে 60, কারণ সমবাহু ত্রিভুজ। তাহলে যদি এখন আমরা এই চিত্র হতে আলফা লিখতে চাই, এই যে এই জায়গাটা হচ্ছে আমার জন্য আলফা, তো বুঝতেই পারতেছো 180 থেকে 60 বাদ দিলে কত হয়, 120 ডিগ্রি। এবং F1 আর F2 চার্জের মানগুলা কিন্তু ঘুরে ফিরে একই রকম, অর্থাৎ আমরা বলতে পারি F1 এবং F2 বলের মানটা সেমই হবে, 9 ইন্টু 10⁻9 চার্জ দ্বয়ের গুণফল 10⁻⁻6, এই চার্জ আছে 1, একটা লিখলি কি আর না লিখলি কি কিছু যায় আসে না, ডিভাইড বাই দূরত্ব স্কোয়ার, দূরত্ব কত 0.7, তাই 7কে স্কোয়ার করলে কত হয় 49, কিন্তু 0.7 মানে কি 7/10, 10 স্কোয়ার মানে 100, নিচে না রেখে ধাক্কা দিয়ে উপরে উঠাই দিলাম, লিখলাম হচ্ছে 100। তাহলে F1 এবং F2 এই দুইটি বলের মান কিন্তু আমরা পেয়ে গেছি। খেয়াল করে দেখো, তুমি যদি চাও এটাকে সুন্দর করে 9 আর 49 আগে লেখো, 9 আর 49, বাকি 10⁻গুলো এক জায়গায় নিয়ে আসো, 9 থেকে 6 বাদ দাও 3, 3 আর 2 যোগ করো 5, তাই 9/49 10⁵ এত নিউটন। তো এই ধাক্কার মানও যা, এই আকর্ষণের মানও হুবাহু তা। ভেক্টরে তোমরা পড়ে আসছিলা যে যদি কখনো এমনটা হয় দুইটি ভেক্টরের মান সমান এবং তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তখন লব্ধির মানটাও ওই দুইটা ভেক্টরের মানের সমান হয়। এটা আমাদের পড়ে আসার কথা, এটা ভেক্টরের একটা কমন শর্টকাট, যে সমমানের দুইটি ভেক্টর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মানটা ভেক্টর দ্বয়ের মানের সমান হয়। অর্থাৎ আমরা এটা দাবি করতে পারি F1 আর F2 এর ফলাফল যে লব্ধি বলটা পাওয়া যাবে সেই বলটার মান এইটাই হবে, এবং অ্যাঙ্গেলটা কত হবে ঠিক মাঝখান দিয়ে, কারণ দুইটা আমার ভেক্টর সমান। তাহলে ফাইনালি বলতে পারি আমাদের এফ এর মান এটাই। কিন্তু এটা কাজ করা উচিত, এফটাকে আরেকটু সুন্দর করে ভাঙা উচিত, কারণ দেখো মানগুলো কিভাবে দেওয়া আছে, এবং দেখো কিলো 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 বেশিরভাগই কিলোতে আছে, তাহলে আমরা এটাকে কিলো নিউটনে কনভার্ট করব, কি করতে পারি 9/49 1000 দিয়ে ভাগ দিতে পারি, 1000 মানে 3 শূন্য, তা থাকলো আর 2 শূন্য, এত কিলো নিউটন। এটা কাজ করি, উপরটাকে একটা শূন্য দিয়ে দেই, এটা তোমার কত হচ্ছে 90/49 ইন্টু তোমার হচ্ছে 10, মানে 10 কে 2 ভাগ করলাম, 90 আর 49 যে কাটাকাটি করো তাই কি অবস্থা হয়, এটা কিন্তু পুরোপুরি কাটে না, কিন্তু কাছাকাছি। অর্থাৎ তুমি চিন্তা করো 49 যদি 50 হইতো আর 90 যদি 100 হইতো, তাহলে কাটলে কি 2 পাইতা, কিন্তু মানগুলো ছোট, তাহলে আমাদের অ্যান্সারটা এখানে 2 এর চেয়ে একটু কম আসবে, মানে এখানে বাড়ায় ধরতেছি, 49 50 হইলে আর 90 100 হইলে কাটাকাটি করলে হয় 2, কিন্তু 2 তো হবে না, হবে একটু কম, তাহলে আমাদের উত্তরটা 20 কিলো নিউটনের একটু কম হবে। তো দেখো একটাই অ্যান্সার আছে 18.4, তাহলে আমাদের উত্তরটা 20 কিলো নিউটনে একটু কম। কিভাবে করলাম, অ্যাপ্রক্সিমেটলি চিন্তা করে দিছিলাম। ওকে, সামনে আগাইতে পারি। বজ্রপাতের সময় 30 কুলম চার্জ এত বিভব পার্থক্যের মধ্যে এত সেকেন্ড সময় নিঃসরিত হয়, তাহলে অবমুক্ত শক্তির পরিমাণ কত। ডাব্লু সমান সমান কিউ ভি, ডাইরেক্ট গুণ দেওয়ার কোনো কথা নাই, তাহলে 30 ইন্টু বিভব পার্থক্য হচ্ছে 10⁸, তার মানে একটা শূন্য দিয়ে দিলে 3 ইন্টু 10⁹, এত। সো অ্যান্সার হচ্ছে আমাদের অ্যান্সার বি, কোনো কনফিউশন নাই, ডাইরেক্ট। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা সুষম চার্জিত ফাঁপা সিলিন্ডারের ভিতরে বৈদ্যুতিক প্রাবল্য কেমন হবে। আমরা জানি চার্জ সবসময় পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে, এবং পরিবাহী পৃষ্ঠে যেহেতু অবস্থান করে এই জন্য চার্জিত কোনো বস্তুর ভিতরে প্রাবল্য পাওয়া যাবে না, কারণ চার্জ তো ভিতরে থাকেই না। সো দ্যাটস ওয়াই অ্যান্সারটা হবে ডিরেক্টলি 0। 0.02 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট 64টা গোলাকার ফোঁটাকে একত্রিত করে একটা বড় ফোঁটায় কনভার্ট করলা, প্রত্যেকটা ফোঁটায় যদি 1 কুলম চার্জ থাকে তাহলে বড় ফোঁটার বিভব কত হবে। লজিক্যালি ভাবো, এরকম পুচকি পুচকি আমাদের কাছে অনেকগুলা
ছোট ছোট গোলক আছে যাদের ব্যাসার্ধ আমাকে দেওয়া আছে কত 0.02 মিটার। এরকম অনেকগুলা গোলক কি মিলে একটা বড় গোলক আমরা বানাই ফেলবো। তাহলে ওই বড় গোলকের ব্যাসার্ধ কত কেমনে বের করব? চিন্তা করো এইভাবে যে তোমার এই পিচ্ছি পিচ্ছি যতগুলা গোলক আছে, যদি ধরি আমার কাছে এন সংখ্যক পিচ্ছি পিচ্ছি গোলক আছে, সবার ভলিউমকে একত্রিত করলে বড়টার ভলিউম পাওয়া যাবে। এটা হচ্ছে একদম কমন সেন্স। তাহলে যদি আমরা এই কাজটা করি, তাহলে এন ইন্টু পিচ্ছি পিচ্ছি গোলক 4/3 পাই ছোট আর কিউব সমান সমান বড় গোলক 4/3 পাই বড় আর কিউব, মানে বড় গোলকের ব্যাসার্ধ বড় আর কিউব। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে 4/3 পাই কাটাকাটি করে দিলে এবং পাওয়ারটা 1/3 করে দিলে এটা পাচ্ছি। অর্থাৎ বড় গোলকের ব্যাসার্ধ সর্বদাই হবে ছোট গোলকের n⁻⁻⁴। আমাদের এখানে n মানে কি? আমাদের এখানে n মানে হচ্ছে 64টা, মানে যতগুলা গোলক মিলে হচ্ছে আমাদের n হচ্ছে 64টা। এটা কিন্তু নিজেটা এমসিকিউ যে পিচ্ছি পিচ্ছি গোলক মিলে বড় গোলকের ব্যাসার্ধ কি হবে। আচ্ছা, ব্যাসার্ধ বের করে ফেলছি, এখন তুমি চাচ্ছ বিভব বের করতে। তাহলে পিচ্ছি গোলকের বিভব কেমনে পাবো আমরা? 9 × 10⁻⁹ যতটুকু চার্জ আর যতটুকু ব্যাসার্ধ। কিন্তু যখন তোমার এই গোলকটা বড় হয়ে যাবে, এই যে বড় ভি হয়ে যাবে, তখন কি হবে? 9 × 10⁻⁹, তখন তো ভাই চার্জের মানটাও হবে বড়, ব্যাসার্ধের মানটাও হবে বড়, তাই না? তাহলে 9 × 10⁻⁹। এবার চিন্তা করো প্রশ্ন কি বলছে। প্রশ্নে বলতেছে প্রত্যেকটা ছোট ছোট গোলকের মধ্যে 1 কুলম্ব চার্জ ছিল, মানে ছোট্ট কিউ হচ্ছে 1 কুলম্ব চার্জ। এই যে ছোট্ট কিউ হচ্ছে 1 কুলম্ব চার্জ, বাট যখন বড় গোলক হবে চার্জ তো অনেক হয়ে যাবে, এবং আমরা জানি চার্জ ধ্বংস হয় না, সৃষ্টি হয় না, কনস্ট্যান্ট এন্ড কনজার্ভ। তা তুমি যদি অনেকগুলা ফোঁটাকে একত্রিত করো, সবগুলা চার্জ একত্রিত হয়ে গেল। তার মানে আমি এটা বলতে পারি যে বড় কিউ মানে হচ্ছে যতগুলো ফোঁটা ছিল প্রত্যেকটার চার্জের সমষ্টি এন কিউ। আর বড় আর মানে কি? একটু আগে বের করছিলাম যে n⁻⁴ অফ ছোট্ট আর। এবার একটা চালাকি করবো আমরা, সেটা হলো 9 × 10⁻⁹ থাকলো, উপরে ছোট কিউ নিচে ছোট আর থাকলো, কিন্তু এনটাকে চিন্তা করো কি হয়, n⁻⁴, n⁻⁴/3 যোগ বিয়োগ করি তাহলে হয়ে গেল n⁻⁴/2/3। তার মানে এই জায়গাতে এই যে 9⁻⁹ Q/R, এইটাই কি আসলে আমাদের ছোট গোলকের জন্য বিভবের সূত্র না? 9 × 10⁻⁹ ছোট গোলকের চার্জ ডিভাইডেড বাই ছোট গোলকের ব্যাসার্ধ। তাহলে আমরা কি বলতে পারি? আমরা আরেকটা শর্টকাট পেয়ে গেলাম, সেটা হলো বড় গোলকের বিভব হবে যতগুলো পিচ্ছি পিচ্ছি গোলককে অ্যাড করছো ⁻2/3 ইন্টু পিচ্ছি পিচ্ছি গোলকের যে বিভব ছিল সেটা। তুমি চাইলে এটাকে ইউজ করে একবারে বের করে ফেলতে পারবা বিভবের মানটা কত, আর ব্যাসার্ধ বের হবে n⁻⁴ ইন্টু পিচ্ছি গুলার ব্যাসার্ধ। এটা কিন্তু আমাদের আরেকটা শর্টকাট, ব্যাসার্ধ বের করব, বিভব বের করব, ঠিক আছে? তাহলে আমাকে কি চাইছিল? বিভব বের করতে বলছিল। তাহলে আসো এখন ফাইনালি আমরা আমাদের অঙ্কে যা চাইছে ওটা বের করে, লাস্ট লাইনে মানটা বসাই দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। সো 9 × 10⁻⁹, তার সাথে হচ্ছে Q/R, চার্জের মান 1 কুলম্ব, এই যে পিচ্ছি গুলো 1 কুলম্ব, ছোট আর কি 0.02 মিটার, বা আমি চাইলে 2/100 এভাবেও তো লিখতে পারি। 2/100, 100 গেল উঠে উপরে, ইন্টু n⁻²/3। এর মানে কি? যতগুলা গোলক ছিল 64, 64⁻²/3, এই তো। তাহলে ভাই 2 আর 100 কাটলে কত হয়? 50, 50 আর 9 গুণ করলে কত হয়? আচ্ছা আমি লিখে লিখে বললি, 50 × 9 × 10⁻⁹। এখন আছে কত আর? 64⁻²/3। ভয় পাওয়ার কিছু নাই, 1/3 করো আগে, মানে কাকে 3 বার গুণ করলে 64 হয়? চিন্তা করে দেখো, 4 নাও, 4 × 4 = 16, 4 × 16 = 64, তাহলে 4কে স্কোয়ার করো, 4কে স্কোয়ার করো তোমার হয় 16। এই যে তাহলে ফাইনালি এইটা গুণ করতে পারলে এখন আমি পেয়ে যাব আমাদের অ্যান্সারটা কত, ঠিক আছে? তো 50, 16 আর তার সাথে 9। একটু প্যারা খাচ্ছি, মানটা মানে কঠিন না, কিন্তু করতে ইচ্ছা করতেছে না। তো ধরো যে করতেই হয়, তাহলে 16 সাথে তুমি আগে 9কে গুণ করো,
তুমি কত পাবা? যেটা বাড়ায় ধরতে, বাড়ায় ধরলে হয় 160, 160 থেকে 16 বাদ দিয়ে দাও, তাহলে তোমার কত আসতেছে? 144, 144 ইন্টু তোমার 5, 5 14 70, তাহলে 7 পয়েন্ট সামথিং এরকম তো উত্তর চলে আসবে। এখন দেখো আমার উত্তরটা আমি একবারে দাঁড়াতে পারতাম যদি আমাকে 7 এর জন্য একটা উত্তর দিত। এখানে কিন্তু আমাকে 7 এর জন্য কয়েকটা উত্তর দিয়ে রাখছে। ঠিক আছে, এটা করা যায় মুখে মুখে, বাট আমার আইলসামি লাগতেছে, তো এটা আমি একটু ক্যালকুলেটর করে ফেলি। 50 ইন্টু 9 ইন্টু তোমার হচ্ছে 16 ইন্টু 10 টু দি পাওয়ার 9 করলে কত আসে? 7.2 পাওয়ার 12, 7.2 পাওয়ার 12। বলছিলাম যে 5 14 70, মানে 70 একটু বেশি, কিন্তু চেক করতে ইচ্ছা করতেছিল না, তাই করে ফেললাম। আশা করি আমরা এই থিওরি ব্যাপারটা বুঝতে পারছি যে কিভাবে ছোট ছোট গোলক মিলে অনেকগুলো গোলক হইলে এই কাজগুলো করা যায়। ঠিক আছে, ফাইন, সামনে আগাই। এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কৌণিক বিন্দুতে এ বি সি ডি তে যথাক্রমে এই চার্জগুলো স্থাপন করা আছে। তার কেন্দ্রে যদি বৈদ্যুতিক বিভব বের করতে চাও তাহলে তোমার সেটা কি হবে? এবং দেখো উহার কেন্দ্র ও বিন্দু, মানে এটা কিন্তু কেন্দ্র জিরো বুঝায় নাই, কেন্দ্রকে ও দিয়ে বুঝাইছে। ও বিন্দুতে বৈদ্যুতিক বিভবের মান কত? এটা আসলে অঙ্ক আগেই বলতে পারি যে উত্তরটা আসলে শূন্য আসবে। কেন আসবে একবার দেখাই দিই। এটা হচ্ছে কিউ কিউ মাইনাস কিউ মাইনাস কিউ, এভাবে এর সেন্টারে কি অবস্থা বের করতে বলছে। যদি লজিক্যালি আমরা এর সেন্টারটাকে অ্যানালাইজ করি তাহলে বলতেই পারি যে কোনো চার্জ হতে সেন্টারের যে দূরত্ব এটা কিন্তু সমান। কিসের সমান? কর্ণের অর্ধেক। তার বিভব কিন্তু স্কেলার রাশি, তো যেখানে আমরা সামেশন অফ বিভব করতে চাই, তো খেয়াল করে দেখো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 প্রত্যেকেই সমপরিমাণ এখানে দূরত্বে আছে। এটা কত হবে? যদি বাহুর মান হয় এ, তাহলে এই কর্ণ তোমার হচ্ছে √2a, তাহলে √2a কে যদি অর্ধেক করে দেই তোমার হয়ে যাচ্ছে a ডিভাইড বাই √2, মানে এই যে, তাহলে এখানে প্রত্যেকটার চার্জ থেকে সেন্টারের দূরত্ব তোমার হচ্ছে a ডিভাইড বাই √2, তাহলে a ডিভাইড বাই √2 বা লিখলাম উপরে √2। এখন কি করব? সবগুলো চার্জকে আমরা কমন নিব, তাই দুইটা পজিটিভ আর তোমার হচ্ছে দুইটা নেগেটিভ। তুমি দেখো এখানে কি কাটাকাটি করে শূন্য হয়ে যাচ্ছে না? সো এত কষ্ট করার দরকার নাই, যেহেতু সবগুলো চার্জের যোগ করলে এমনি শূন্য আসতেছে, তাই আমাদের উত্তরটা এমনি শূন্য হবে। এত কষ্ট করে বের করার দরকার নেই, বের করে দেখাইলাম যেটা কেন শূন্য হয়। ঠিক আছে, the electric potential at the surface of an atomic nucleus of radius that is what? তাহলে পটেনশিয়াল মানে ভি, তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, চার্জের মানটা কত? জেড বলছে, মানে প্রোটন সংখ্যা বলে দিছে, তাহলে বুঝেই গেছো যে এখানে প্রোটন কয়টা, মানে চার্জ কয়টা? 50টা আছে। আর একটার মান কত হয়? একটা প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের সমান হয়, জাস্ট পজিটিভ হয়, 10 টু দি পাওয়ার মাইনাস 19। আর ব্যাসার্ধ কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 কিন্তু সেন্টিমিটার, তাহলে আরো 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 15 মিটার। বুঝতে পারছো 50 কেন আসলো? কারণ এখানে প্রোটন সংখ্যা 50, এই জন্য আসলো। 9 9 কাটাকাটি হয়ে গেল, থাকলো আমার 50 ইন্টু 1.6, আর 9 19 বাদ দিলে -10 প্লাস 15 গেলে +5, 5 16 80, তাহলে হয়ে গেল 80 ইন্টু 10 টু দি পাওয়ার 5, অথবা একটা শূন্য ধরাই দিলে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 6, অ্যান্সার হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত ভোল্ট। দেখছো একদম খুব সিম্পলিফাইড জিনিসপাতি, গ্যাঞ্জাম করা কিছু নাই। একটি ধারকের পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 মিলিমিটার হলে এর মধ্যে রাখা 10টি ইলেকট্রন বহনকারী তেলের ফোঁটার ভারসাম্য রক্ষা করতে কত বিভব প্রয়োগ করতে হবে? এটা নির্ণয় করো। তেলের ফোঁটা ভর তোমাকে দেওয়া আছে, তুমি দেখেই বোঝা কনফিউজ হয়ে যাবে যে ভাই চাইতে সেটা কি আসলে, ড্রয়িং তো করে দেয়নি, ড্রয়িংটা করে দিলে তোমার বুঝতে খুবই খুবই ইজি হইতো। তো ব্যাপারটাকে আমরা এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের একটা পাথ, এবং তার ঠিক নিচে আমাদের সমান্তরাল দেওয়া আছে আরেকটা পাথ, একটা পজিটিভলি চার্জ, তোমার হচ্ছে নেগেটিভলি চার্জ। ঠিক আছে, তো ধরলাম যে এই পাশটা হচ্ছে আমাদের পজিটিভলি চার্জ আর আমাদের এই পাশটা হচ্ছে নেগেটিভলি চার্জ। তো এটার মাঝখানে আমরা এরকম তেলের ফোঁটা রাখবো। তো এই তেলের ফোঁটার ঘটনাটা কি? এখানে তোমার হচ্ছে বেসিক্যালি 10টা ইলেকট্রন আছে এই জায়গাতে। তো যদি আমরা এটার চার্জ কিউ দিয়ে ভাবতে চাই, তাহলে এই চার্জের মানটা কত হবে? 10টা ইলেকট্রনের চার্জ। একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19, তাহলে 10টা মিলে কত হয়ে গেল?
16 × 10⁻⁹ কুলম্ব। দ্যাটস ফাইন। চার্জের উপরে কি থাকবে, যেহেতু ওর ভর আছে, ওর নিচের দিকে যাওয়ার জন্য কিন্তু একটা mg বল ক্রিয়াশীল। কিভাবে বুঝলাম? আমাকে প্রশ্নে বলাই ছিল m সমান সমান 3 × 10⁻⁻16 এত কেজি। তাই যদি আমরা এখানে m থেকে mg মানটাকে বের করতে চাই, মানে ওজনটাকে বের করতে চাই, এটাকে গুণ দিব আমরা 9.8 দিয়ে, তাহলে ওজন পেয়ে যাব সামথিং নিউটন। এখন ঘটনা হইল এটা নিচে কেন পড়ে যাবে না? তার কারণ এটা আপওয়ার্ড, ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করবে। এই বলটা ওকে কে প্রয়োগ করবে? এই বলটা প্রয়োগ করার দায়িত্ব হচ্ছে আসলে এই ইলেকট্রিক ফিল্ডের। এই যে তোমার প্লাস মাইনাস একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, সে তোমাকে একটা ঊর্ধ্বমুখী ধাক্কা দিবে এই ইলেকট্রনটাকে। তাহলে ওই বলটা হচ্ছে এফ। আমরা খুব ভালো করেই জানি যে এই বলটা বের করে কি দিয়ে, এফ ইকুয়াল টু কিউই। আমরা পড়ছিলাম ছোটকালে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে ফোর্স হচ্ছে এফ ইকুয়াল টু কিউই। এখন যদি এই এফটা ওজনের সমান হয়ে যায়, তাইলে কিন্তু এই বান্দা ব্যালেন্স হয়ে যাবে। তাই দেখো তো আমরা এখান থেকে কি বের করতে পারবো? এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বা সিম্পলি প্রাবল্যকে বের করতে পারবো। তাই প্রাবল্য হচ্ছে এম জি ডিভাইডেড বাই কিউ। কিউ দেখো তোমাকে কি জিজ্ঞেস করছে? তোকে জিজ্ঞেস করছে ভারসাম্য রক্ষা করতে হলে কি পরিমাণের বিভব প্রয়োগ করতে হবে। আমাকে তো বিভব বের করতে বলছে। লজিক্যালি ভাবে এই ফিল্ডের যে দুইটা পাথ, তাদের যে মধ্যবর্তী দূরত্ব সাপোজ ডি, এইটা কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া আছে কোথায়? মধ্যবর্তী দূরত্ব 5 মিলিমিটার হলে। তাহলে আমি কিন্তু এইখানকার এই গ্যাপের মানটা জানি 5⁻³ এত মিটার। এবং আমরা ছোটকালে পড়ে আসছিলাম বিভব পার্থক্যের সাথে প্রাবল্যের ডাইরেক্ট কানেকশন আছে, ভি ইকুয়াল টু ইডি। তাহলে আমার চাইলে এখানে ই এর পরিবর্তে ভি বাই ডি এই জায়গাতে বসায়ে দিতে পারি, ভি বাই ডি। আর অ্যাকচুয়ালি এখান থেকে এখন আমরা পেয়ে যাব যেই মানটা আমাদেরকে বের করতে বলা হয়েছে, মানে বিভবের মানটা আমরা এখন এখান থেকেই সর্ট আউট করে নিব। তাহলে ভি সমান সমান এম জি ডি ডিভাইড বাই কিউ। তাহলে এম কত ভাই? 3 × 9.8 ইন্টু ডি কত ছিল? 5 ছিল, এখানে রাখলাম 5। আর 10⁻⁴ গুলোকে এক ভাগে রাখবো। তাহলে এখানে তো হচ্ছে -16, এখানে তো হচ্ছে -3, যোগ করে তোমার হয়ে যায় -19। 10⁻⁻19 ভাগ যাবে কি দিয়ে? ভাগ যাবে চার্জের মান দিয়ে। চার্জের মান বের করে রাখা ছিল 16 × 10⁻⁻19। তাহলে 16 × 10⁻⁻19। একবার ভেবে দেখো তো, নিচের -19 আর উপরে -19 যে কাটাকাটি হয়ে যাবে। নিচে তোমার আছে 16, উপরে 3 আর 5 গুণ করলে কত হয়? 3 × 5 = 15। তাহলে উপরের 15 আর নিচের 16 অ্যাপ্রক্সিমেটলি কাটাকাটি যায়। তাহলে কি পড়ে থাকলো? খালি 9.8। তার মানে আমরা বলতে পারি মোটামুটি আমাদের এই বিভবের যে মানটা, এটা 9 পয়েন্ট সামথিং হবে। ভুলে আবার 9.8 লিখে দিও না, তার কারণ 15/16 তার এক্স্যাক্টলি 1 না, বা একের চেয়ে খুব কাছাকাছি না, একটু কম বেশি হয়ে যায়, বেশ কম বেশি হয়ে যায়। তাই 9.8 থেকে কমিয়ে মানটা কত হইতে পারে? 9 পয়েন্ট সামথিং, ধরো 9.7 দিয়ে দাও, আনুমানিক এরকম কিছু একটা ভোল্ট। ঠিক আছে, এক্সাক্ট করতে পারবো না, আমি অনুমান নির্ভর এভাবে করতে পারলাম। মেইন দরকার ছিল ড্রয়িংটা বোঝা, মানগুলাকে বোঝা, কাটাকাটি নিয়ে প্যারা খায়ও না, ওরা তোমাকে ইজি মাই দিবে। 220 ভোল্টে চার্জিত সম আকারের 8টি ছোট গোলক। তাহলে এন মানে কত? এন মানে তোমার হচ্ছে 8। আর পিচ্ছি পিচ্ছি গুলা ভোল্টেজ কত? 220 ভোল্ট। এগুলাকে মিলিত করে একটা বড় ফোঁটা বানাই ফেলছো, তার বিভব কত হবে? ডাইরেক্ট শর্টকাট পারবো। তাহলে ভি সমান সমান n⁻² ইন্টু পুচকি ভি। তাহলে 8 এর পাওয়ার 2/3 ইন্টু তোমার হচ্ছে 220। তাহলে 8কে 1/3 কি করবো? 8কে আমরা 1/3 করবো, তারপর আমরা স্কোয়ার করবো। তাহলে কাকে 3 বার গুণ করলে 8 হয়? 2 কে গুণ করলে 8 হয়, 2 2 4, 4 2 8, 2 কে স্কোয়ার করলে হয় 4। তাহলে 4 × 220। তাহলে 4 2 8, 4 2 8 0। এটা আমি কোত্থেকে ঠাস করে লিখে দিলাম? এটা আমি দেখো এই যে একটু আগে প্রুফ করে আসছিলাম, বড় ভোল্টেজ হবে পিচ্ছি গুলার n⁻², এখানে দেখে আসছিলাম। সো এটাকে আমি ডিরেক্টলি জায়গায় বসাই দিলাম শর্টকাটে। এটা আমি লিখে রাখতেছি যে আমি এর আগের পেজে শর্টকাটটা দেখায় আসছিলাম। সো ডাইরেক্ট শর্টকাট অ্যাপ্লাই করছি। প্যারা খাওয়ার দরকার নেই, ফুল মার্কসই পাবা, রিটেন হইলেও ফুল পাবা, এমসিকিউ হইলেও ফুল পাবা, সমস্যা নাই।
এবার দেখো এই চিত্র হতে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে যদি এই C1 এর মানটা হয় 6 মাইক্রোফ্যারাড, এই C2 যদি হয় 3 মাইক্রোফ্যারাড, তাহলে এখান থেকে বলতেছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করে দাও, মানে বেসিক্যালি হচ্ছে তোমাকে তুল্য করতে বলতেছে। যদি খেয়াল করে দেখি এই সি যে মাথা দুইটা আর এই সি এর যে দুইটা এন্ড তারা কিন্তু একই সাথে, তার মানে C1 এবং C2 পরস্পরের সমান্তরাল, এবং আমরা জানি সমান্তরাল হলে ধারকত্ব ডিরেক্টলি যোগ হয়ে যায়। তাহলে একটা হচ্ছে 6 আর 3 যোগ করলে কত হচ্ছে 9, 9 কি 9 মাইক্রোফ্যারাড। কোনো অঙ্ক টঙ্ক কিচ্ছু করার দরকার নাই, হুদাই কনফিউজ করতেছিল। ঠিক আছে, শেষ। এবার যাব IoT 14-15। A 2.2 microfarad capacitor is first charged so that electric potential difference is 6 ভোল্ট। মানে মেন কথা, আমাকে একটা 2.2 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর দেওয়া আছে, তাকে প্রথমে এমন ভাবে চার্জ দিছে যেন তার বিভব পার্থক্যটা হয় 6 ভোল্ট। এখন হাউ মাচ অ্যাডিশনাল চার্জ ইজ নিডেড টু ইনক্রিজ দ্য ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স টু 15 ভোল্ট। মানে পরবর্তীতে তারা চার্জটাকে বাড়াই দিছে, Q1 থেকে Q2 বানাই দিছে, এবং এটা করার কারণে তাদের বিভব পার্থক্যটা 6 ভোল্ট থেকে 15 ভোল্ট হয়ে গেছে। কারণ তোকে এটি জিজ্ঞেস করতেছে তুমি আরো কত চার্জ দিবা যেন এই ঘটনাটা ঘটে। এবং মনে রাখো ধারকত্ব কিন্তু বদলাবে না, কারণ কি ধারক কত তো নিজের বৈশিষ্ট্য, এটা কিন্তু কনস্ট্যান্ট, একে হাত দেওয়া যাবে না, এটা কিন্তু কনস্ট্যান্ট। আমরা জানি ধারকত্ব সি সমান সমান কিউ বাই ভি, তাহলে লিখতে পারি কিউ সমান সমান সিভি, তাই না? যদি তুমি এটা লিখতে আসলেই পারো যে কিউ সমান সমান সিভি, তাহলে তুমি এইটা দাবি করতে পারো যে আমার চার্জের যে পরিবর্তন Q2 মাইনাস Q1 সমান সমান কিউ সমান সমান সিভি, তাহলে CV2 মাইনাস CV1, সি কমন নিয়ে নাও, V2 মাইনাস V1 হয়ে গেল। বুঝছো? তার কারণ কি ধারক কত বদলাবে না, দ্যাটস ওয়াই। তাহলে এখানে সি এর মানটা কত ছিল? সি এর মান তোমার ছিল 2.2 মাইক্রোফ্যারাড, 2.2 পাওয়ার মাইনাস 6। আর বিভব পার্থক্য কত? 15 থেকে 6 বাদ দিয়ে দাও 9, শেষ। তাহলে তুমি গুণ দিবা 9 আর 2.2, গুণ দিয়ে যা পাবা এই তোমার উত্তর। তো গুণ করলে কত হয়? 9 দিয়ে 18 8, 9 দিয়ে 18 19, 19.8। আর এখানে যেহেতু মাইক্রোমাকে দেওয়া আছে তাহলে মাইক্রো করে দিয়ে হয়ে যাবে। আচ্ছা, কোথায় 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 19.8? এই তো লাস্টে। সো 19.8 মাইক্রো কুলম্ব, 10 পাওয়ার মাইনাস 6 মানে মাইক্রো, আর বাকি গুণ করে দিছি, সিম্পল ম্যাথ। সমান্তরাল পাত ধারকের দুই পাতের মধ্যে ডাই ইলেকট্রিক দ্বারা পূর্ণ করায় ধারকত্ব 5 থেকে বেড়ে 60 হয়ে গেল। তাহলে এই ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান কত? ডাইরেক্ট সূত্র, সি সমান সমান এপসাইলন নট কে এ বাই ডি, তার মানে সি সমানুপাতিক কে। কারণ তুমি দেখো তুমি ছিলা 5, হয়ে গেছো 60, তার মানে হয়ে গেছি 60, আগে ছিলাম 5, সমান সমান নতুন পড়া বৈদ্যুতিক ধ্রুবক, আর আগে কিছু না বলা মানে ছিল আমার বাতাস বা শূন্য মাধ্যম। বাতাস বা শূন্য মাধ্যম মানে হচ্ছে 1, আর নতুন মাধ্যমের কে এটা আমাকে বের করতে বলছে। তাহলে 5 12 60, তাহলে আমাদের নতুন মাধ্যমের কি হচ্ছে 12, যত গুণ তত গুণ, সোজা হিসাব। বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 1 পিকোফ্যারাড, পাতের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করব, তাহলে আগে ছিল দূরত্ব ডি, এরপরে করব আমরা 2d। পাত দুটির মধ্যবর্তী স্থান সম্পূর্ণ মোম দিয়ে পূর্ণ করলাম, তার মানে আগে আমার কে ছিল 1, আর এখন আমার কে সমান মোমের জন্য যা সেটা আমাকে কি বের করতে হবে? আচ্ছা, আমাকে এটাই বের করতে হবে যে মোমের জন্য কে এর মানটা কত, এবং আমাকে ক্লু দেওয়া আছে ধারক কত ছিল 1, হয়ে গেছে 2। তাহলে আবারও সূত্র কাজে লাগাই, সি সমান সমান এপসাইলন নট কে এ বাই ডি, তাই না ভাই? তাই তুমি এখন একটু ভেবে দেখো তো সি এর মান কত হয়েছে। তোমার সি এর মান 2 পিকো ফ্যারাড হয়ে গেছে, আগে ছিল কত 1। এপসাইলন নট ভাবার দরকার নাই, এরিয়া ভাবার দরকার নাই, নতুন কে জানতে চাও, আগের কে কি ছিল 1, কিন্তু ডি উল্টা পাশে, মানে তোমার সি এর সাথে ডি এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তাহলে নতুন সি উপরে, তাহলে নতুন ডি হবে এখানে টুয়াইস ডি, আর আগের সি হচ্ছে 1, তাহলে আগের ডি যাবে উপরে, তাহলে ডি ডি কাটাকাটি হয়ে গেল, থাকলো হচ্ছে আমাদের কে ডিভাইড বাই 2। তাহলে পক্ষান্তর করলে পাচ্ছি কে সমান সমান 4। তার মানে নতুন মাধ্যমের কে এর মানটা তোমার হয়ে যাবে 4। আমি এখানে যে কাজটা করছি সেটা হলো আমি C1
আর C2 এভাবে ধরে কম্পেয়ার করছি এপসাইলন নট কে এ বাই ডি, আগেরটা নতুনটা, আগেরটা নতুনটা, ডাইরেক্ট অনুপাত একবারে বসাই দিছি। এখানে কিভাবে চিন্তা করি, আমি চিন্তা করি হচ্ছে সমানুপাতিক ব্যস্তানুপাতিক, কারণ অনুপাত করলে আলটিমেটলি ওই কথাটাই সত্য হয়, বাকি সব এখানে অত মাথা কামাইতে হয় না। আচ্ছা দেখো, একটা চিত্র দেওয়া আছে তোমাকে, দুইটা পাতের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে E 1.2 পাওয়ার 6। এই ইলেকট্রিক ফিল্ডের ভিতর দিয়ে আমরা একটা চার্জকে এম ভরের কিউ পরিমাণ একটা চার্জকে ভি সমবেগ দিয়ে ছুঁড়ে মারবো। তাহলে কোশ্চেনটা হচ্ছে এখন এইটা, যদি তুমি ছুঁড়ে মারো তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে নিম্নমুখী বলটা কত হবে, নিম্নমুখী ত্বরণটা কত হবে, আর এই ইলেকট্রিক ফিল্ড পার করতে ওর কতক্ষণ সময় লাগবে, মানে 1.5 সেন্টিমিটার পার করতে ওর কতক্ষণ সময় লাগবে। এই তো, তাহলে ভাই চিন্তা করে এইভাবে যে তোমার যে ইলেকট্রিক ফিল্ড তুমি কাজে লাগাবা কিভাবে, ভি সমান সমান ইডি, এভাবে কাজে লাগাবা। বাট প্যারাটা হইতেছে যে এখান তো আমার ডি বা অন্য কোনো ক্লু দেওয়া নাই, তাহলে আমি যে কাজটা করব, চার্জের উপরে প্রয়োগকৃত বল এফ সমান সমান কিউই এই ভাগে আগে অ্যাপ্রোচ করব। তাহলে আমি যদি চিন্তা করতে চাই এই এফটাই কি ওকে নিচের দিকে টেনে নামাই দিবে, তাহলে চার্জের মানটা কত আমাকে দেওয়া আছে, 10⁻⁻16। আর এখানে তড়িৎ ক্ষেত্রের মান কত বলা, 1.2 10⁻6, 1.2 10⁻6। তো যদি গুণ করি আমরা তাহলে 1.2 10⁻−10, তাহলে এত নিউটন হচ্ছে ওর উপরে নিম্নমুখী বা এভাবে কাজ করতেছে। তাহলে কিউ ইন্টু ই গুণ করলাম, হয়ে গেল। এখন এই বলটাই কি ওকে নিচে টানার জন্য দায়ী, তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। তাহলে আমি যদি নিম্নমুখী ত্বরণটা বের করতে চাই তাহলে এই বলকে ভর দ্বারা ভাগ দিব, বলের মান 1.2 10⁻−10 আর ভরের মানটা কত 0.1 ন্যানোগ্রাম, এখানে ঘাপলা আছে। 0.1 ন্যানো মানে 10⁻⁻9, কিন্তু গ্রামকে তো আবার কেজি করতে হবে, তাই 10⁻−3, তারপরে যেটা হবে কেজি। তাহলে 9 আছে, 3 আছে, আরো একটা আছে, 9 3 12 একে 13, তাই 10⁻−13। তো এটা হচ্ছে আমাদের এখানে ভরের মান। যদি আমরা উপরে উঠাই দেই তাহলে 1.2 থাকবে, 13 থেকে 10 বাদ গেলে 10⁻³ চলে আসবে। তাহলে এই যে আমাদের নিম্নমুখী ত্বরণ এটা বের হয়ে গেল। তাহলে আমরা নিম্নমুখী বল আগে বের করলাম F ইকুয়াল টু কিউই, তারপরে আমরা ওটাকে কাজে লাগায় বের করলাম নিম্নমুখী ত্বরণ 1.2⁻³ হয়ে গেছে। এবার লাস্ট ওয়ান, সেটা হচ্ছে এই ফিল্ড পার করতে ওর কতক্ষণ সময় লাগবে। লজিক্যালি ভাবো, তুমি এখানে কিন্তু কোশ্চেন বলে দিছিলা যে এই চার্জটাকে এই মিটার পার সেকেন্ড বেগে ভিতর দিকে ছুঁড়ে দেওয়া হইলো। তার মানে প্রথমে তুমি চিত্রটাকে ভালো করে খেয়াল করো, এই বেগটা কিন্তু আনুভূমিক ভাবে দেওয়া আছে। তার মানে ও ইলেকট্রিক ফিল্ডের ভিতরে বাঁকায়া গেলেও আনুভূমিক দিক বরাবর বেগের কিন্তু চেঞ্জ হবে না। হ্যাঁ, একটা উল্লম্ব বেগের পরিবর্তন আসবে, সেটা দেখার দরকার নাই। আনুভূমিক বরাবর কিন্তু এই বেগটা বদলাবে না, তার কারণ আনুভূমিক দিকে কোনো ত্বরণ কাজ করতেছে না। তাহলে আনুভূমিক বেগের মান তুমি জানো 15 মিটার পার সেকেন্ড, আর আনুভূমিক যে দূরত্ব তুমি জানো 1.5 সেন্টিমিটার। তাহলে আমরা খুব ভালো করে জানি যে যখন আমাদের কোনো অঙ্কটা সমবেগের ক্ষেত্রে হয় তখন আমরা সূত্র ইউজ করি এস ইকুয়াল টু ভিটি। তাহলে এস মানে হচ্ছে এখানে 1.5 সেন্টিমিটার। তাহলে 1.5 কে কি করব আমরা 100 দ্বারা ভাগ দিব। যদি টি বের করতে চাই তাহলে এস কে আবার ভি দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এই বান্দার বেগ কত বলা ছিল, 15 বলা ছিল, এবং এই বেগটা যে আনুভূমিক এটা কিন্তু চিত্র হতে খেয়াল করতে পারতেছি আমরা। যে কাটাকাটি করে দেই, 15 15 কাটাকাটি হয়ে গেল 1/1000, মানে মারাত্মক ফাস্ট, কিছু বোঝার আগেই ঠাস করে বেড়ে যাবে। সো এই সময়ের মধ্যেই ও ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকবে, তারপর থাকবে না। আর বাকিগুলো আমরা পার্ট বাই পার্ট হোপফুলি বুঝতে পারছি যে কোনটা কিভাবে কিভাবে এখান থেকে আসতেছে। তো জিনিসগুলো কিন্তু এত কমপ্লিকেটেড না, বাট পরীক্ষা হলে এত কিছু মনে থাকে না। স্পেশালি গন্ডগোল লাগে এই বেগের ব্যাপারটা, যে আনুভূমিক বরাবর যে বেগটা আছে 15 মিটার পার সেকেন্ড, এইটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তার কারণ আমাদের যে ত্বরণটা ক্রিয়া করতেছে এই ত্বরণটা কিন্তু নিম্নমুখী, তার মানে নিম্নমুখী বেগের পরিবর্তন হবে, কিন্তু আনুভূমিক বরাবর বেগের কোনো পরিবর্তন হবে না।
আমরা হয়তোবা প্রাসের চ্যাপ্টারটা পড়ি নাই শর্ট সিলেবাসে, এই জন্য হুট করে এই জিনিসগুলো মাথায় আসে না। বাট চিত্র থেকে এখন তুমি চিন্তা করার চেষ্টা করো, আর এই বাঁকা হয়ে যাওয়ার জন্য আস্তে আস্তে এটা কিন্তু তোমার হচ্ছে এই ফিল্ড দায়ী, বা ইভেন তুমি চাইলে এখানে গ্র্যাভিটিকেও আনতে পারো। বাট কেন আমি গ্র্যাভিটি আনলাম না? বিকজ এই মানটা অলরেডি এত বড় যে গ্র্যাভিটিরে আর যোগ করা না করা মোটামুটি সেমি হয়ে গেছে না, আমরা শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র নিয়ে অ্যানালাইসিস করছি, আমরা এখানে গ্র্যাভিটেশন ফিল্ড কে আর আনি নাই। ঠিক আছে, ফাইন, সামনে যাই। ইফ দ্য চার্জ অন এ ক্যাপাসিটার ইজ ইনক্রিজড বাই 2 কুলম, তাহলে আগে আমার চার্জ ছিল কিউ আর এখন চার্জ হয়ে গেছে কিউ প্লাস 2। দ্য এনার্জি স্টোরড ইন ইট ইনক্রিজড বাই 21%, তাহলে আগে ছিল এনার্জি 100% আর এখন এনার্জি হয়ে গেছে 121%। সো হোয়াট ইজ দ্য অরিজিনাল চার্জ অফ দ্য ক্যাপাসিটার? তাহলে কিউ এর মানটা কত বের করতে বলতেছে। তাহলে আমরা জানি ইউ সমান সমান কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c প্রথম ক্ষেত্রে, ইউ ওয়ান কিউ ওয়ান। ঠিক একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে নতুন এনার্জি, তাহলে কিউ টু স্কোয়ার ডিভাইড বাই 2c, ক্যাপাসিটেন্স বদলায় না, ধারকত্ব বদলায় না। তাহলে প্রশ্ন মতে এই নতুন যে তোমার শক্তি, এটা আগের শক্তির কত পার্সেন্ট? 121%। আমরা মানটা বসাই দেই, লিখতে পারি 121%, অথবা কাজ করতে পারি 121% না করে 1.21 আমরা এভাবেও লিখতে পারি, মানে একই কথা, সমস্যা নেই। তাহলে 1.21 u1 সমান সমান q2 স্কোয়ার ডিভাইড বাই 2c। তাহলে আমরা এই u1 এর মানটা এখানে বসাই দেই, তাহলে 1.21 যদি বসাই দেই উভয় পক্ষ থেকে 2c বাদ হয়ে গেল, তাহলে q2 ডিভাইডেড বাই q1 হোল স্কয়ার, মানে আমি দুইটা লাইন স্কিপ করলাম। যদি উভয় পক্ষে আমরা রুট করি 1.21 কে তুমি চাইলে 121/100 বলতে পারো, তাহলে 121 মানে 11 11 121 আর 100 হয়ে গেল 10, তাহলে q2 বাই q1 সমান সমান আমি পেয়ে গেলাম 11/10। বুঝতে পারছো? তখন তোমাকে এটা জিজ্ঞেস করতেছে যে তাহলে এখন এখান থেকে বের করে দাও আগের চার্জের মানটা কত ছিল। একটু লজিক্যালি ভাবো, এখান থেকে তুমি কি পাচ্ছ? তুমি এখান থেকে পাচ্ছ নতুন চার্জ q2 ইজ ইকুয়াল টু 1.1 অফ q1। এই ক্লুটা আছে। এখন এখান থেকে যদি আমরা চাই একটু সাইড চেঞ্জ করি, বের করে ফেলতে পারবো যে আমাদের আগের কিউটা কত ছিল। ফাইন, এখন এটা করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নতুন চার্জটাকে বসাইতে হবে, এই কিউ2টাকে এখান থেকে বসাইতে হবে। তাহলে আসলে বসাই দিয়ে আমরা কিউ2কে লিখতে পারি কিভাবে? আগে যা ছিল তার সাথে আরো 2 যোগ হয়ে গেছে, এই যে এটাকে জাস্ট বসে দিব। সো q1 plus 2 is equal to 1 plus 1 of q1, পক্ষান্তর করে দেই, তাই 2 is equal to 0.1 of q1 and finally যদি আমরা এই দশমিক 1টাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে 10 গুণ হয়ে যাবে বা সিম্পলি 20 হয়ে যাবে। তাহলে আগের চার্জের মানটা ছিল 20 কুলম। দেখছো? সো আমরা এখানে জাস্ট কাটাকাটি করে সাইড চেঞ্জ করছি আর বাকি অঙ্ক এমনি হয়ে গেছে। তুমি চাইলে এভাবে না করে ডিরেক্টলি অনুপাত ধরেও করতে পারো, ইটস ওকে, সমস্যা নাই, একই কথা। এই চ্যাপ্টারটা মেইন কাহিনী হইতেছে যে তুমি কত ফাস্ট ভাবতে পারো, কত ফাস্ট তুমি ক্যালকুলেশন গুলো করতে পারো। যেন এই জায়গাতেই আমি 1.21 কে যে হঠাৎ করে এটা জাম্প মারলাম, এই জিনিসটা হয়তো আমার মাথায় আসে না যে ভাই এটা আপনি কি করলেন এখানে। আমি যে কাজটা করছি আমি পাশে এখানে লিখে রাখতেছি গন্ডগোল না লাগে। 1.21 কে আমি এখানে 121/100 আগে ভাই চিন্তা করছি। সো এটাকে রুট করা মানে এটাকেও রুট করা, 121 কে রুট করা মানে 11 আর 100 কে রুট করা মানে 10। সো আলটিমেটলি এটা করে পাওয়া গেছে 1.1। আমি এই কাজটা এখানে একবারে বসায় দিছি, আমি এখানে সময় নেইনি। ঠিক আছে, সেটা বাসায় গেলে প্র্যাকটিস করো, করে তোমার মোটামুটি তোমার হাতে চলে আসবে। এখন আমরা বুয়েট 18-19 একটা ছোট্ট সিম্পল প্রবলেমকে সলভ করব। আচ্ছা দেখো কি বলছে, চিত্রে প্রদর্শিত বৈদ্যুতিক বর্তনীর অংশটুকু সাম্যাবস্থায় আছে। দ্যাট মিনস এই সার্কিটের বামেও বহুত কিছু আছে, নিচেও বহুত কিছু আছে, সব দিকে অনেক কিছু আছে। বর্তমানে ছোট্ট স্ক্রিনশট নিয়ে দিয়ে দিছে। ঠিক আছে, এখন বলতেছে যে এখানে সবকিছু ডিসি কারেন্ট, তাই যদি হয় এই যে ধারক, এই ধারকের সঞ্চিত শক্তির মানটা বের করো। যদি আমরা সার্কিটটাকে আরেকবার একটু ফোকাস করি, এই যে এইটা হচ্ছে আমাদের ধারক দেওয়া আছে। যদি আমরা কিছু পয়েন্ট স্পেসিফাই করি, এই ধারকের এই দুইটা পয়েন্টে যদি আমরা বিভবটা বের করতে পারি তাহলে কিন্তু সঞ্চিত শক্তি বের করে ফেলতে পারবো হাফ সি
ভি স্কোয়ার। আমাদের কিন্তু প্রশ্নে এই ধারকের যে ধারকত্ব এই মান বলে দেওয়া আছে 4 মাইক্রোফ্যারাড, মানে সি এর মানটা আমরা জানি 4 মাইক্রো। এখন শুধু দরকার এই দুই প্রান্তের বিভব পার্থক্য, সেটা আমরা কিভাবে বুঝবো? খেয়াল করে দেখো, চিত্রে ছোট্ট করে এঁকে দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার এখানে, আর এই জায়গায় দেখো তোকে ছোট্ট করে এঁকে দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার, এবং এটা ঢুকতেছে। তার মানে আমরা কি বলতে পারি? আমরা এইটা বলতে পারি যে এইখান দিয়ে ঢুকতেছে তোমার চিত্র মতে 3, আর বাম থেকে ডান দিক থেকে ঢুকতেছে তোমার হচ্ছে আরো কত, 2। তাহলে 3 আর 2 যোগ করে কত হবে? 5 হবে। তাহলে এই পাশে একটা রোধ দেওয়া আছে 5 ওহম, তারপরে কিছু নাই, নিচে নেমে গেছে এইভাবে একটা 1 ওহম। এইখান থেকে তোমার আবার যুক্ত অবস্থায় আছে আর একটা 3 ওহম, আর এই প্রান্তের সাথে এখানে তোমার আরেকটা যুক্ত আছে। আচ্ছা, মেন কথা আমি কেন শুধু ওই এতটুকু পার্টি আঁকতেছি, আমি ক্লিয়ার করে বলতেছি আমার উদ্দেশ্য আসলে কি। দাঁড়াও একটু, দাঁড়াও অ্যাড করে দেই। দেখো, আমি একটা লুপ নিছি, বাকি কিন্তু আশেপাশে কি হচ্ছে তাকাই দেখতেছি না, এবং নিচে এখান থেকে 1 অ্যাম্পিয়ার ঢুকতেছে আর 2 অ্যাম্পিয়ার বের হয়ে যাচ্ছে এই জায়গা দিয়ে। এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার ঢুকতেছে আর এই পাশ থেকে আমাদের 2 অ্যাম্পিয়ার বের হয়ে যাচ্ছে। সো অঙ্ক শুরু করার আগে আমাদের তো এতটুকু মাথায় অবশ্যই আছে, কারশফের প্রথম সূত্র, যতটুকু কারেন্ট ঢুকবে ততটুকুই কারেন্ট বের হবে। তাহলে এই 5 অ্যাম্পিয়ারের ভিতর দিয়ে 2 আর 3 5, এই 5 অ্যাম্পিয়ার ঢুকলো, ওই 5ই ক্যারি করে এই দিক দিয়ে আসলো, আসার পরে এই জায়গাতে এসে একটু ঘাপলা পাকছে। খেয়াল করো, এই জায়গাতে কিন্তু ডান দিকেও যাওয়া যাবে আবার বাম দিকেও যাওয়া যাবে। তো আমি কি করব, এটা বোঝার জন্য আমি এই নোটটাকে খেয়াল করব। 2 বের হয়ে যাচ্ছে আর 1 ঢুকতেছে, তার মানে ব্যালেন্স হওয়ার জন্য এখানে আরো একটা 1 অ্যাম্পিয়ার ঢুকতে হবে। 2টা 1 অ্যাম্পিয়ার ঢুকে 1 বের হয়ে যাবে। তার মানে দেখো আমি কি করলাম, আমি চালাকি করে যেই ক্যাপাসিটরটা নিয়ে মাথা ঘামাচ্ছি সেই ক্যাপাসিটরটাকে মাথায় রেখে একটা লুপ আগে খুঁজে নিলাম, সেই লুপে বিভিন্ন পাশে কত করে কারেন্ট যাচ্ছে এটাও বের করে ফেললাম। এখন তুমি ভাবো, যদি এই লুপে এখানে তোমার বিভবটা হয়ে থাকে ভি, কিভাবে বের করব? কারশফের সূত্র ইউজ করব। তুই চিন্তা করে এইভাবে যে এই লুপটার জন্য যদি আমরা এই হলুদ পয়েন্ট থেকে ঘুরে আসি, তাহলে 5 এবং 5 গুণ করলে কত হচ্ছে, মানে রোধের মান 5, কারেন্টের মান 5, 5 5 25। এই যে আমরা এটা লুপ ঘুরবো, এই 5 অ্যাম্পিয়ার নামতেছে 1 দিয়ে, তাহলে 5 অ্যাম্পিয়ার ইন্টু 1 ওহম, 5 1 কে 5। এবার এই পয়েন্ট থেকে এই দিকে আসবো, 3 ওহম আর 1 অ্যাম্পিয়ার, তাহলে প্লাস 3 ইন্টু 1। আমি যে ঘুরে আসলাম, এটা কি এই দুইটা হলুদ বিন্দুর, এই হলুদ বিন্দু আর এই হলুদ বিন্দুর বিভবটাকে ইন্ডিকেট করতেছে না, মানে ভোল্টেজটাকে ইন্ডিকেট করতেছে। তা লুপ ঘুরে আসলাম, পেয়ে গেলাম এই দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য আছে 33 ভোল্ট। ওইটাকে ধরেই তুমি এই জায়গাতে বসায়া দাও, হাফ সিভি স্কোয়ার, শেষ অঙ্ক হয়ে যাবে। তো 2 ইন্টু 10⁻⁻6, আর 33 হলে কত হয়, 99, প্লাস হচ্ছে আবার তোমার 990। করতে মন চাচ্ছে না, ইজি, এটা কাজ করি, ক্যালকুলেটারে করে ফেলি, করা যাবে বাট একটু আইসা। তো করলে কত আসে, 9801, 9801 ইন্টু 2, আমাদের আসতেছে কত হলো ভাই, 19602। আরেকবার চেক দেই, 33 স্কোয়ার 1, দেখছো লেখছি কেমন কথা, এটা কোত্থেকে আসলো আবার, ভুলে আসছে। 1089, এই 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 2178। মান দেখি সন্দেহ হয়েছে, এত বড় মান কেমনে হয়, 2178 10⁻⁻6 এত জুল। তাহলে ফাইনালি এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে এই ধারকের ভিতরে সঞ্চয় শক্তির মানটা কত। বাট এটা করতে গিয়ে আমাদেরকে জাস্ট একটু কষ্ট করে হালকা কারশফের রুল অ্যাপ্লাই করা লাগলো, মানে আমরা সিম্পলি ঘুরে আসলাম, ঘুরে আসার সাথে সাথেই অঙ্কটা কিন্তু হয়ে গেছে। তো দেখো এই টাইপের অঙ্কে তোমাদের মানে মাথায় আসা লাগবে, ওই ছোট্ট যারা লুপ ঘুরাইতে হবে, জাস্ট একটুক মাথায় আসলেই অঙ্ক হয়ে গেছে, আর কিছু না। তবে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার যা কি ছিল দেখানো শেষ হয়ে গেছে, একদম লাস্টে রাখছিলাম একটু বড় একটা অঙ্ক,
দেখানোর জন্য। সো ভয় পাওয়ার কিছু নাই, বাসায় ক্যালকুলেশন করো, অভ্যাস করো, সব হয়ে যাবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের ক্লাস এখানেই ছিল, বিদায়। পরবর্তীতে অন্য চ্যাপ্টারে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।